এনিওয়েজ, শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। চলে যাচ্ছি একটা ঘটনায়। আমাদের লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি শুনে হাসবেন যে আমার নামও রাসেল হাওলাদার। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, তারপরেও জানতে চাই কেমন আছেন। পটুয়াখালীতে থাকি, আমার দেশের বাড়ি ঝালকাঠি। আমি আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। 2009 সালের শেষের দিকের কোনো এক সময়ের ঘটনা। আমি আমার বন্ধু রুবেলের গ্রামের বাড়িতে বেড়াতে যাই। ওদের বাড়িতে থাকা অবস্থায় আমি ওর দাদুর থেকে তাদের গ্রামে গিয়ে অনেক ঘটনা শুনে অবাক হই। একদিন সকালে আমার বন্ধু দাদু আমার বন্ধুকে বলেন, অনেকদিন পরে বাড়িতে আসছো, তাই তুমি তোমার ছোট ফুপুকে একটু দেখে আসো। ওর ছোট ফুপুর বাড়ি ছিল পাশের গ্রামে। আমরা দুজন মিলে বিকেলে রওনা দিলাম। তখন দাদু আমাদেরকে বেশি রাত করে ফিরতে নিষেধ করলেন, কারণ ফুপুর বাড়ি যেতে প্রথমে মাইল খানেক হাঁটার পরে একটি ছোট নদী এবং আরো আধা মাইল হাঁটার পরে একটি রাজবাড়ি সামনে পড়ে। আমরা রাজবাড়িটির মেইন রাস্তার কাছে অবস্থিত। ওই রাজবাড়িটি শত শত বছর পূর্বের, প্রায় অনেক বছর ধরে ওই বাড়িতে কেউ বসবাস করে না। বন্ধু লক্ষ্য করলো আমাদের পেছনে পেছনে ওই ঘোড়াটি আসছে। তখন যা দেখে আমরা সবচেয়ে বেশি ভয় আতঙ্কে দৌড়াতে থাকি তা হলো ঘোড়াটির দেহ আছে কিন্তু মাথা নেই। মাথাবিহীন একটি ঘোড়া আমাদেরকে তাড়া করছে দেখে আমরা ঠিক থাকতে পারলাম না। আমি আছাড় খেয়ে পড়ে গেলাম। আমার বন্ধু আমাকে রেখেই দৌড়াতে লাগলো। আমি সেখান থেকে উঠে জীবন মরণের দৌড় শুরু করি এবং এক পর্যায়ে নদীর পাড়ে এসে আমার বন্ধুকে দেখতে পাই। তখন আর ওই ঘোড়াটি দেখা যাচ্ছিল না। আমরা নদীর পাড়ে কোন নৌকা খুঁজছিলাম। এখানে ঘটনা শেষ নয়, আরো বিপদ যে সামনে অপেক্ষা করছে তা জানা ছিল না। আমরা দেখলাম একজন মাঝি একটি নৌকা নিয়ে একদম পাশ ঘেঁষে যাচ্ছে। আমাদের ডাকে তিনি নৌকাটি ভিড়ায় এবং আমাদেরকে নৌকায় তুললেন। নৌকা ছাড়ার পরে আমরা যখন নদীর মাঝামাঝি, তখন আমার বন্ধু মাঝিকে সব ঘটনা বলে। কিন্তু বলার পরে হলো আসল ঘটনা। ওই মাঝি খুব ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করেন। এতে আমাদের ভয় আরো বৃদ্ধি পেল, কিন্তু আমরা তাকে কিছু বুঝতে দিলাম না। আমরা ভয়ে ভয়ে নৌকায় বসে থাকলাম। এর মধ্যে নৌকা পাশে আসলো এবং আমরা যখন নৌকা থেকে নামলাম সাথে সাথে দেখি নৌকার মাঝি নেই। যা আছে তাকে ভয়ঙ্কর দৃশ্য, আর তা হলো হলুদ শাড়ি পরা একটি যুবতী মেয়ে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই মেয়েটি রুবেলের নাম ধরে ডাকছে এবং রুবেলের দিকে এগিয়ে আসছে। তখন রুবেল দৌড় দিতেই অজ্ঞান হয়ে পড়ে এবং আমি খুব জোরে দৌড়াতে থাকি। কিছুটা সামনে আসার পরে আমি আবার ওই ঘোড়াটিকে দেখি এবং এরপরে কি হলো তা আমার জানা নাই। পরদিন যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একটি খাটে শুয়ে আছি এবং আমার পাশে অনেক মানুষ ভিড় করে আছে। আমরা ঠিক পাশের খাটে রুবেল শুয়ে আছে, তখনও ওর জ্ঞান ফেরেনি। পরে শুনলাম আমাকে নাকি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে নিয়ে আসে এবং ওকে বাড়ির পাশে একটি তাল গাছের গোড়া থেকে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরে। এরপর আমরা একজন হুজুরের কাছে এসে তাকে সবকিছু বলি এবং আমাদেরকে তিনি তাবিজ দেন এবং আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। পরে জানতে পারলাম যে ওই রাজবাড়ির পাশে নাকি অনেক আগে এক লোক বাস করত এবং তার একটি ঘোড়া ছিল। একদিন রাতে কিছু লোক এসে তার ঘোড়াকে জবাই করে এবং সে দেখতে পেয়ে বাধা দেয়ায় তাকেও ছুরিকাঘাতে আঘাত করা হয় এবং কিছুদিন পরে লোকটি মারা যায়। এরপর থেকে নাকি মাঝে মাঝে অনেক মানুষ এভাবে বিপদে পড়ে। এই ছিল ঘটনা। রাসেল ভাই, আমার এই ঘটনাটি প্রচার করলে আমি অনেক খুশি হব এবং ওই দাদুর কাছে শোনা অনেক ঘটনা আমার জানা আছে। আমি একে একে আপনাদের কাছে ঘটনাগুলো শেয়ার করবো। তার মানে এটা সেই দাদুর ঘটনা ছিল এবং তিনি লিখেছেন আমাদেরকে, রাসেল হাওলাদার, BBA অনার্স, প্রথম বর্ষ, হিসাব বিজ্ঞান বিভাগ, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ। এই ছিল আমাদের ঘটনা এবং ইন দ্য মিন টাইম আমরা বেশ কিছু SMS পেয়ে গেছি এবং সেই SMS গুলো আমরা এখন পড়তে চাই। মিরাজ আমাকে SMS করেছেন, অনেক ভয় লাগছে তার। হাজি বিরিয়ানি গলি থেকে আমাদেরকে SMS করেছেন মুজাহিদ ইয়াসিন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আশিক আমাদেরকে কুড়িল থেকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন রাশিফ মোহাম্মদপুর থেকে। তিনি আর মিশু তারা সবাই মিলে ভয় পাচ্ছেন এবং ভূত এফএম তিনি অনেক স্পেশাল বলেছেন।
শিশির আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। আমাকে SMS করেছেন স্বপ্নীল ঢাকা রায়েরবাগ থেকে। এছাড়া আমাদের SMS করেছেন পারভেজ, SMS করেছেন মুরাদ, SMS করেছেন আমাদেরকে ফারিদ সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সাথে এই মুহূর্তে একজন গেস্ট রয়েছেন, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। ফিরে আসছে একটু পরে, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর যেমন কথা তেমন কাজ, আমরা চলে যাব সরাসরি ঘটনায়। আমাদের সাথে একজন গেস্ট রয়েছেন, তার কাছে যাব এবং আপনি আপনার নামটা বলবেন প্লিজ। আমি নাইম বাবু বলছিলাম। আপনি কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে এসেছেন আপনাদেরকে এত রাত্রে ঘটনা শোনানোর জন্য। আপনারা যেরকম কষ্ট করে শোনেন, অনেকেই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসেন। তো আমরা আসলে একদম সত্যি আপনার কাছ থেকে শেখা উচিত। অনেকেই ঢাকা থেকে এখানে আসতে পারেন না, বাট আপনি চট্টগ্রাম থেকে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি এত দূর এত কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনার ঘটনা শুনি। আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বর্তমানে আমি সেমিস্টারে। তো আমি যখন থার্ড সেমিস্টারে ছিলাম তখন আমি বাসায় থাকতাম না, বলতে আমি বাসায় একটা প্রবলেমের কারণে আমি সন্ধ্যার পরে বাসা থাকতে বেস্ট খুব লাইক করতাম। তো থার্ড সেমিস্টার থাকতে আমি কলেজের কলেজের ক্লাসের পরে আমি প্রথমে একটা কোচিং এ ভর্তি হই, ইন্টারনেট আউটসোর্সিং কোর্স। এরপরে আমি বাকি সময়টা এনজয় করার জন্য, বাকি সময়টা কাটানোর জন্য আমি এক বাঁশিওয়ালার কাছে যাই। আমাদের ক্লাসের একটা ফ্রেন্ড, ওর ব্যান্ড একটা দলের সাথে পরিচয় আছে, ওর মাধ্যমে আমি একটা বাঁশিওয়ালার খোঁজ পাই। তো বাঁশিওয়ালার সাথে আমি কথা বলি, উনি আমাকে সপ্তাহে 3 দিন শিখাবেন বললো। তো আমি সপ্তাহে 3 দিনে আমি আমার সময়টা কাটানোর জন্য আমি ওনার ওই বাঁশিওয়ালার কাছে 4 দিন যেতাম, সপ্তাহে 4 দিন যেতাম। তো ওই ফোর্থ সেমিস্টারে যখন উঠছি আমি, তখন আমার ফার্স্ট স্টেপ শেষ হয়েছে। ফোর্থ সেমিস্টারের ফাইনালের দিকে আমার সেকেন্ড স্টেপ পুরোপুরি কমপ্লিট হয়েছে। তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমি ও এক্সাম দিই। এক্সামের পরে আমি ওনার সেকেন্ড স্টেপটা পাস করি। এরপরেই আমি ওই বাঁশিওয়ালার কাছে 4টা বাঁশি ছিল, আমি কখনো দেখি নাই বা ওগুলা কখনো দেখায়ও না, উনি কোনো প্রোগ্রামেও নিয়ে যায় নাই। ওই বাঁশিগুলো উনি কখনো আমাকে বা আমি কখনো দেখি নাই। কোনো প্রোগ্রাম, ওনার যতগুলো প্রোগ্রাম ছিল কোনো প্রোগ্রাম আমি দেখি নাই। একদিন ওই বাঁশিওয়ালা ওই একটা বাঁশি শুক্রবার বিকালের দিকে উনি আমাকে শোনালেন, শোনানোর পরে বাঁশিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। ও বাঁশিটা দেখে আমার পছন্দ হইলো। আমি বাঁশিওয়ালাকে বললাম যে ভাইয়া আমাকে বাঁশিটা দিয়ে দেন, আমি আপনাকে সমমূল্য দিয়ে দেবো। বাঁশিওয়ালা আমাকে বললো যে না, এটা যদি তুমি 5,000 টাকার উপরেও দাও বা 6,000 টাকা দাও, এটা আমি দিতে পারবো না। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি 6,000 টাকা দিবেন না, তো আমাকে 7,000 টাকা আমি দিতে রাজি আছি, আপনি আমাকে বাঁশিটা দিয়ে দেন। বাঁশিওয়ালা আমাকে বললো না, 7,000 না, তুমি যদি এর বেশিও দাও তাহলে আমি তোমাকে বাঁশিটা দেওয়া যাবে না। তো আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি আপনাকে সর্বোচ্চ 10,000 টাকা দিতে পারবো, এর চেয়ে আর বেশি দিতে পারবো না, আপনি আমাকে বাঁশিটা দিয়ে দেন, বাঁশিটা আমার খুব লাইক হয়েছে, আপনি আমাকে দিয়ে দেন। উনি বললো যে না, এই রকমের বাঁশি তুমি যদি 1 লাখ বা 1 কোটি টাকাও দাও, এইরকম বাঁশি 4টা বাঁশির আমি একটাও দিতে পারবো না। তখন আমি বুঝতে পারলাম যে ওনার কাছে এই ধরনের বা স্টাইলের বাঁশি 4টা আছে। এরপরে আমি দেখলাম যে উনি বাঁশিটা কোথায় রাখার পরে আমি বাঁশিটা চুরি করে নিয়ে আসছি। তখন আমি 5th সেমিস্টারে উঠছি। 5th সেমিস্টার ওঠার পরে আমাদের বাসা চেঞ্জ হয়েছে, আমাদের বাসা চেঞ্জ হওয়ার পরে নতুন বাসায় আসছি। 5th সেমিস্টারে ওঠার পরে আমি যখন প্রথম ক্লাস করতেছি, তখন আমি বাঁশিটা নিয়ে ছাদের উপরে বাজাতাম। সন্ধ্যা 5টা থেকে বাজাতাম। বাজানোর পর আমার সময়টা কাটাতাম 7:30 বা 8টা পর্যন্ত বাজাতাম। এরপরে বাসা চলে আসতাম। তো বাঁশিটা নেওয়ার পরে, চুরি করে আনার পরে কয়েকদিন পরে আমি বাঁশিটা বাজানোর পরে আমি দেখলাম আমাদের বাসাটার লোকেশনটা একটু বলে, ওটা বাসাটার চাঁদের যে এটা দরজাটা পূর্ব পশ্চিম করে দেওয়া। আর আমি বসে বাঁশিটা বাজাতাম সবসময় দক্ষিণ দিকে বাঁশিটা বাজাতাম।
তো পূর্ব দিক থেকে বের হয়ে আমি দক্ষিণ দিকে চলে যাই, বাঁশি বাজাচ্ছি। ঠিক এই সময় একটা শুনতে পাই যে একটা ছোট মেয়ে কাঁদতেছে। আমি মেয়েটার সামনাসামনি আসে জিজ্ঞেস করি যে তোমার প্রবলেম কি, তুমি এখানে আসতেছো কেন, তোমাকে তো কখনো এই এলাকায় দেখি নাই। This track was downloaded from FusionBD.com. তো তখন বাসা ভাড়া হয়েছে, নতুন ভাড়া। আমি ভাবলাম যে ভাড়াটিয়া মেয়ে হবে, মেয়েটার বয়স হচ্ছে 3.5 বছর বা 3 বছর এরকম হবে। মেয়েটার হাতে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে ছিল মাংস। কিসের মাংস আমি আন্দাজ করতে পারি নাই। তো আমি বললাম যে মেয়েটাকে বললাম যে তুমি কাঁদতেছো কেন। মেয়েটা আমাকে বললো যে আমি আপনার বাঁশির সুর শুনে আমি চলে আসছি এখানে। চলে আসার পরে আমি এখন বাসা হারাই ফেলছি, আমি এখন বাসায় যেতে পারতেছি না। আমি মেয়েটাকে বললাম ঠিক আছে তুমি বসো, আমি বাড়িওয়ালাকে ডেকে কিনে আসি, তোমার বাসা তো বা তোমাকে চিনি কিনা। তা আমি বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আসলাম। আসার পরে দেখলাম কেউ নাই ওখানে। এরপরে বাড়িওয়ালা বললো যে হয়তো বা তুমি ভুল দেখছো, সন্ধ্যার সময় এগুলা ছাদে উঠা না। আমি এরপর থেকে ছাদে উঠতাম, তবে বাড়িওয়ালাকে না দেখিয়ে ছাদে উঠতাম। এই ঘটনার 5 দিন বা 7 দিন পরে আমি বাঁশি বাজাচ্ছি দক্ষিণ দিকে, ছাদের দক্ষিণ দিকে আমি বাঁশি বাজাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমার মনে হলো যে দরজা থেকে একটা মেয়ে মানে ছাদের উপরে আসলো, দরজা দিয়ে দরজা খুলে ছাদের উপরে একটা মেয়ে আসলো। তো আমি ওগুলো খেয়াল করি নাই, হয়তো বা অনেকে আসতে পারে, বাড়িওয়ালার আসতে পারে। তো আমি বাঁশিটা থামাই, দেখলাম যে আসলে কে, বাড়িওয়ালা আসলো কিনা বা উনি আমাকে বকাঝকা করবে এরকম কিছু। আমি দেখলাম যে না, আসলে খুব সুন্দর একটা মেয়ে ছাদের উপরে আসছে। তো আমি ওনাকে দেখার পরে কিছু বললাম না, আমি চলে যেতে চাইছি। তো মেয়েটা আমাকে ডেকে বললো যে আপনার সাথে কিছু কথা আছে, আপনার বাঁশির সুর খুব সুন্দর, আপনার সাথে কিছু কথা আছে। আমি বললাম যে না, এই টাইমে কথা বলা যাবে না, বাড়িওয়ালা দেখলে বকাঝকা করবে, এমনিতে ছাদে ওঠার জন্য নিষেধ করছে। আমি ওই টাইমে চলে গেলাম। এরপর থেকে মেয়েটা আমার কাছে প্রায় আসতো, প্রায় আমি ওর সাথে কথা বলতাম। ঠিক ওই মেয়েটা আসতো সন্ধ্যা মাগরিবের আজানের পরে আসতো। আমি ওই টাইমে কথা বলতাম 7:30 বা 8টা পর্যন্ত কথা বলতাম। এরপরে বাসায় চলে আসতাম। বাসায় আসার পরে এভাবেই আমাদের মানে ওই মেয়েটা একদিন আমাকে অফার করে। তো আমি ভাবতাম যে মেয়েটা আসলে বাড়িওয়ালার কোনো রিলেটিভ হবে, বা এখানে নতুন কলেজে ভর্তি হয়েছে, গ্রাম থেকে আসছে বা অন্য কোথাও থেকে আসছে। আমি এই জন্য আর তেমন কোনো কিছু চিন্তা করি না বা টেনশন করি নাই। তো মেয়েটার সাথে আমি অনেকদিন ধরে প্রেম করতেছি। আমার বাসায় আমি আসছি, বাসায় আসার পরে বাসার জানালা দিয়ে আমি অনেকদিন সাথে মেয়েটার সাথে প্রেম করতাম, কথা বলতাম। তো মেয়েটা যখন আসতো ঠিক তখনই আমার কোনো চান্স থাকতো না, বা আমার পাশে যদি কেউ ঘুমায় থাকতো তখন আমি বলতে পারতাম না। জানালা দিয়ে আসতো, আমি জানালা দিয়ে কথা বলতাম। একদিন আমার কাকা আমার পাশে ঘুমাইছিল, তো আমি জানালা দিয়ে ওই মেয়েটার সাথে কথা বলতেছি। তখন ঠিক 7:30 বা 9টার দিকে হবে, আমার ঠিক খেয়াল নেই। তো কাকা ঘুমাচ্ছে, গ্রাম থেকে অনেক জার্নি করে আসছে, কাকা ঘুমাচ্ছে, আমি ওই মেয়েটার সাথে কথা বলতেছি। তো কাকা কখন জানে বাথরুমে গেছে, বাথরুম থেকে আসার পরে উনি আমাকে ধাক্কা দিয়ে বললো যে তুমি জানালার পাশে যে জানালার দিকে তাকায় কি করো, আর কার সাথে ফিরফির করে কথা বলো। তো আমি ওনাকে বললাম যে কই না তো, কারোর সাথে কথা বলতেছি না। আমি ঠিক তখনই আমার সেন্স আসলো যে আমার কাকা ঘুম থেকে উঠছে। এর আগে আমার সেন্স ছিল না। আমি ওনাকে বললাম যে আপনি ঘুমাইছিলেন, উঠছেন কেন? উনি বললো যে আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে আসছি। আমি তখনই বুঝতে পারলাম যে আমি ওই মেয়েটার সাথে কথা বলতেছি। আমার কাকা যে পাশে ছিল আমার এইটাই খেয়াল নেই। এরপরে ওই মেয়েটার সাথে আমি এভাবে কথা বলতাম প্রত্যেকদিন। ওই মেয়েটা জানলা দিয়ে আসতো। একদিন গ্রামের বাড়িতে যাওয়ার পরে, গ্রামের বাড়িতে আমি দোকানে যাইতাম না, কিন্তু দোকানে একদিন লেট হয়ে গেছে, আমার 9টা বেজে গেছে। তো দোকান থেকে আমি বাড়িতে আসতেছি, আমাদের যে বাড়ির আর দোকানের যে রাস্তাটা, ওই রাস্তাটা ছিল খুবই অন্ধকার। আমি আসার সময় হেঁটে আসতেছি, আসার সময় আমি সামনে দেখতে পেলাম যে মেয়েটা দাঁড়ায় আছে। আমি খুব ভয় পেলাম। আমি ভাবলাম যে হয়তো অন্য কিছু দাঁড়ায় আছে, বা আমাকে ভয় দেখানোর জন্য ওই মেয়ের চেহারা ধরার জন্য আসছে। খুব ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর আম্মুকে বলছি, আম্মু বললো যে ভয় পাইস না, এগুলো কোনো ব্যাপার না। আমি আবার টাউনে চলে গেলাম। তো একদিন ফজরের সময় না, মেয়েটা আমাকে একটা আংটি দিয়েছিল, বাট আমি আংটিটা নিই নাই। এই জন্য মেয়েটা খুব রাগ করছে। একদিন আমি ওকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছি, কারণ
একটা মেয়ে ওর হাত থেকে যদি আংটিটা দিয়ে দেয় তাহলে ওকে হয়তো আমি ভাবছিলাম যে ওদের ফ্যামিলি ওকে জিজ্ঞেস করতে পারে যে আসলে তুমি আংটিটা কি করছো, তখন অনেক কিছু হয়ে যেতে পারে, এজন্য আমি আংটিটা নিই নাই। ও খুব রাগ করছে। আমি একদিন ফজরের সময় আমাদের যে ইমাম সাহেব ছিল মসজিদ ইমাম সাহেব সৌদি আরব থেকে উনি হজ করে আসছে, উনি অনেক কিছুই জানেন। আমি আচ্ছা যাই হোক, আমরা শুনি। হ্যাঁ, তারপরে কি হলো? তো আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে একদিন ওই ইমাম সাহেবের সাথে কথা বলছিলাম রোজার দিন। আমি কোরআন শরীফ মানে শেষ পর্যায়ে খতম করবো এই অবস্থায় ওনার সাথে এই জন্য কথা বলতেছিলাম। কথা বলে ওনার সাথে সালাম দেওয়ার পরে উনি যখন হ্যান্ডশেক করতেছেন তখন আমার চেয়ারের দিকে তাকালো। চেয়ারের দিকে তাকানোর পর উনি আমাকে বললো যে তোমার সাথে 3 জন আছে, তুমি মানে 3 জন আছে। তো আমি বললাম যে আমার ফ্যামিলিতে তো 3 জন না, আমার ফ্যামিলিতে অনেকজনই আছে, আমার আন্টি আছে, আম্মু আছে, তারপর আমার ছোট ভাই আছে। উনি বললো না, তোমার সাথে 3 জন আছে, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। তো আমি ওনার কথা কোনো গুরুত্ব না দিয়ে আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে ওই মেয়েটা আমাকে বললো যে ওই দিনই বললো যে হুজুরের সাথে কথা বলছো ওই হুজুরের সাথে তুমি আর কথা বলো না। তাই বললাম যে কেন, এটা হঠাৎ করে এই কথা বলতেছো কেন? তো ও বললো যে না, যা বলছি তাই, এর চেয়ে বেশি কথা বলতে পারবো না, জাস্ট তুমি হুজুরের সাথে কথা বলো না। আমি ওর কথা ধরে আর হুজুর বা ওই মসজিদে যেতাম না, অন্য মসজিদে যেতাম। তো একদিন হঠাৎ করে ওই মেয়েটা আসলো, আসার পরে বললো যে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব, তুমি আমার সাথে চলো সন্ধ্যার দিকে। আমি বললাম যে না, এখন যাওয়া যাবে না, যদি আমার আন্টি জানতে পারে তাহলে অনেক কিছু উনি বকাঝকা করবে, আমি যেতে পারবো না। তো এরপর থেকে মেয়েটা আর কখনো আসে নাই। আমি ওকে অনেকবার ট্রাই করছি বা অনেকবার মানে অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। আমার তখন সন্দেহ আসছে যে মেয়েটা বাইরের, আমাদের বিল্ডিং এর না, বাইরের কোন এক বিল্ডিং থেকে আসতো। তো এরপরে আমি আমাদের পিকনিকে আমি কক্সবাজার যাই। কক্সবাজার থেকে আসার পরে ওই দিনই রাত্রে, আমি বলতে পারি না, রাত্রে ঘুমাইছি। ঘুমানোর পরে আমার মুখ দিয়ে নাকি রক্ত পড়ছে। তারপরে আমি মানে কেমন ভঙ্গি করছে আমি ঠিক বলতে পারি না। এরপরে শুনতে পাচ্ছি যে আমাকে কেউ নাকি একটা হুজুরে বললো, কেউ নাকি আমাকে চেপে ধরছে। আমি বলতে পারি না, আমার মুখ বন্ধ করে রাখছে বা গলা চেপে ধরছে। তো এই কথা শোনার পরে আমার আম্মু আমাকে গ্রামে নিয়ে যায়। গ্রামে নিয়ে গিয়ে এক হুজুরের সাথে কথা বলে। তো হুজুরের কাছে আমি যাই নাই, আম্মু কথা বলছে। হুজুর বলছে যে আমার চেহারাটা দেখতে হবে বা আমাকে নিয়ে যেতে হবে সাথে। হুজুরের কাছে আমি ওই দিন এরপর দিন গেছি। যাওয়ার পরে হুজুর আমার চেহারা দেখে বলে যে তোমার সাথে 3 জন আছে, তোমার চিকিৎসা আমি করতে পারবো না, যদি আমি চিকিৎসা করতে যাই হয় আমার ক্ষতি হবে না হয় তোমার ক্ষতি হবে। এই জন্য হুজুর কোনো চিকিৎসা করে নাই। উনি শুধু একটা ঠিকানা দিল যে এই হুজুরের কাছে যাও, এইখানে গেলে হয়তো চিকিৎসা উনি করতে পারেন। তো ওই ঠিকানা অনুযায়ী গেছে। যাওয়ার পরে যে হুজুরের কাছে গেছে ওই হুজুর উনি অনেক সময় দিল, 15 দিন বা 30 দিন সময় লাগতে পারে, তবে চিকিৎসা ইনশাল্লাহ হবে। তো ওনার কাছে যাওয়ার পর উনি অনেক দোয়া দূরত পড়লো। দোয়া দূরত পরে আমাকে জারপুর দিল। আপনি আমাকে বলেছিলেন যেরকম যে ওই হুজুরে মানে অনেক পাহাড়ের মধ্যে, অনেক পাহাড়ের ভিতরে, অনেক ভিতরে চিকিৎসা দিলেন, সেটা একটু বলেন যে কি চিকিৎসা দিয়েছিল আপনাকে সেই হুজুর? যে চিকিৎসা দিল সেটা হচ্ছে পানি দিল। পানি দেওয়ার পরে আমি কখনো পান খাই নাই, তবে উনি আমাকে পান দিছে। বললো যে খেতে হবে না, জাস্ট এটা তুমি মুখে দিয়ে মুখে ফেলে দিও, এটাই চলবে। পান দিছে। তারপরে তাবিজ দিল। তো উনি একটা সুই দিল, ছোট চিকন একটা সুই দিল। সুই দেওয়ার পর উনি আমার আম্মুকে বললো যে এটা রেখে দাও, যে কোনো একদিন ওই হুজুর এসে নাকি আমার গায়ের ভিতরে গেঁথে দিয়ে যাবে। আমি বলতে পারতাম না। এরপরে কয়েকদিন পরে আমি আম্মুর কাছে শুনতে পাই যে ওই হুজুর এসে আমার গায়ের ভিতরে গেঁথে দিয়ে গেছে। তো এখন আমি ডান হাতের যে পেশি আছে, পেশিটাতে এখন হঠাৎ করে মানে কোন এক সময় ব্যথা পাই। ব্যথা পাওয়ার পরে বুঝতে পারি যে আসলেই সুইটা আমার হাতের ভিতরে আছে। ওকে, সো এই ছিল আপনার ঘটনা এবং এখন আল্লাহর রহমতে আপনার কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে বেশ কিছু এসএমএস আছে। আমাদেরকে লিখেছেন যে মাসুম ভাই সাউন্ড খুব ভালো হচ্ছে এবং সেজন্য মাসুম ভাইকে এসএমএসটি পাঠিয়েছেন। মাসুম ভাইয়ের পক্ষ থেকে আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। মাহি আমাকে বলেছেন যে অসুস্থতা ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। মারিয়া লিখেছেন আই লাভ ভূত এফএম। তিনি আমাদেরকে বউ ফাল থেকে লিখেছেন। আচ্ছা, গাজীপুর থেকে লিখেছেন
যে রাসেল ভাই আমি ভূত এফএম শুনছি, এছাড়াও মাসুম এবং মনি আমাদের SMS করেছেন যে সত্যি ভয় লাগছে, যশোর থেকে লিখেছেন। রনক আমাদের SMS করেছেন, লিখেছেন আমার বাড়ি নরসিংদী, একটা একা লাইট অফ করে ভূত এফএম শুনছি। আর আমাদেরকে মতিঝিল থেকে মোহাম্মদ আলম মিয়া SMS করেছেন, 10 জন ফ্রেন্ড মিলে তারা বাসার ছাদে বসে ভূত এফএম শুনছেন। আয়েশা লিখছেন যে SMS-টি যদি নাও পড়ি তিনি মাইন্ড করবেন না। মামুন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, রাসেল ভাই কেমন আছেন? তোমাদের ভূত এফএম শুনে একটুও ভয় পাচ্ছি না, তবে ভীষণ মজা পাচ্ছি। আপনি যে ভয় পাচ্ছেন না তারপরেও শুনছেন, এটা জেনে আমরা অনেক মজা পেলাম। জিয়াদ আমাদের যশোর থেকে লিখেছেন যে ভূত এফএম ইজ মাই গার্লফ্রেন্ড। সাজিদ আমাদের SMS করেছেন বরিশাল থেকে। রাশেদ অনিন্দ ভিলা থেকে আমাদের লিখেছেন যে ভাইয়া ভূত এফএম আমার কাছে খুব ভালো লাগে। ইমরান খিলক্ষেত থেকে লিখেছেন, ভাইয়া আপনি যে কাহিনীটা শোনালেন এটা খুব ভালো লেগেছে, ভূত এফএম দ্য বেস্ট। আচ্ছা, রাশিদ মোহাম্মদ লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ভূত এফএম এর খুব ভালো হচ্ছে, মাসুম ভাই সেলুট। আমাকে রাফসান লিখেছেন ইলেকট্রিসিটি নেই। আলমগীর উত্তরা থেকে লিখেছেন, আমি আর আমার ওয়াইফ সেজু একসাথে শুনছি, আমার ভূত এফএম শোনার সময় আমরা সব ঝগড়া ভুলে যাই। থ্যাংকস ভূত এফএম, ইউ আর মোস্ট ওয়েলকাম। সাদমান জয় আমাদের লিখেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যে ভূত এফএম রক্স। এছাড়াও পিওল আমাদের SMS করেছেন ইমরান এবং তিনি তাঁতিবাজার থেকে SMS করেছেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে রয়েছেন আরো একজন যিনি চট্টগ্রাম থেকেই না, চট্টগ্রাম থেকে আরো দূরে 40 কিলোমিটার দূরে বান্দরবনের কাছাকাছি বেশ সাতকানিয়া থেকে তিনি এসছেন, অনেক দূর থেকে তিনি এসছেন এবং একটা লং জার্নি ছিল এটা। তারপরে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা একটু বলবেন শুরুতেই। হ্যালো শ্রোতা বন্ধুরা, আমি জনি আচার্য। আপনার ঘটনায় চলে যাই আমরা। আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা 2007-এর ঘটনা। তো আমি তখন জব করতাম একটা হোমিও ফার্মেসিতে। তখন দৈনিক পরিবর্তন পত্রিকায় আমি একটা চাকরির বিজ্ঞাপন পাই, সেটা হচ্ছে ঢাকা বনানীর ওখানে। তো ওরা এটা হচ্ছে গ্রামীণ এবং গ্রামীণের টাওয়ারে, সেটা সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হবে। তো আমি সেটা দেখে তাদের সেলফোনে ফোন করি এবং তারা আমাকে আসার জন্য আশ্বাস দেন আর কি। তো আমি আসার সময় আমার একটা আঙ্কেলকে নিয়ে আসে সাথে। তো আসছি এখানে, ওদের সাথে যোগাযোগ করছি, কিন্তু দেখতেছি আসলে তারা যেভাবে বলছে ফোনের মধ্যে বা বিজ্ঞাপনের মধ্যে যেভাবে বলছে, সেক্ষেত্রে তাদের কথার সাথে আসলে কাজের সাথে কিছুই মিল পাচ্ছি না। সো আমি সেটা সিদ্ধান্ত দিলাম কি আমি চাকরি করব না বা চলে যাবো, চিটাগং চলে যাবো। তো আমি আমার আঙ্কেলকে নিয়ে আমি আবার রওনা দিই। সেটা আমি সাইদাবাদ এসে দুপুর 12টার সময় পৌঁছি এবং বলছি যে আঙ্কেল আমি একটা বাড়িতে ফোন করব, আপনি এখানে থাকেন। তো আঙ্কেল বলছে আচ্ছা ঠিক আছে, তুই ফোন কর, আমি একটা টি-শার্ট কিনবো, ওই মার্কেট থেকে আসতেছি। তখন আমি ওনার জন্য ওয়েট করতেছি, দেখতেছি ওনাকে পাচ্ছি না, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পুরো পাই নাই। না পাওয়ার পর আমি চিন্তা করলাম যে কি উনি কোথায় হারিয়ে গেছে, আমারও খুব ভয় লাগতেছে ভীষণ, কারণ আমি ওনাকে আনছি, এখন আমি ওনাকে না নিয়ে কিভাবে আমি বাড়িতে পৌঁছবো এবং ওনার মা বাবাকে কি জবাব দিব। আমি মুখটা এত বেশি সরানো যাবে না, তাহলে লিসনাররা শুনতে পাবে না আপনাকে এক জায়গায়। আচ্ছা, ওকে। তো ওনাকে হারিয়ে ফেলার পর আমি চিন্তা করলাম যে উনি যদি 12টার সময় বা 12:30টার সময় যদি টিকিট করে চট্টগ্রামে, তাহলে 5টা-6টার সময় সন্ধ্যায় পৌঁছে যাবে। তো কি করলাম, আমি 6টার সময় ওখানে ওদের বাড়িতে একটা ফোন করি। তখন ওনার মা বলতেছে কি হ্যাঁ উনি নিরাপদে এখানে আসছে। তখন আমি কি করলাম, আমি আর তো কোনো আশ্বাস নেই, তখন আমি চলে যাব এরকম সিদ্ধান্ত নিলাম। তখন আমি টিকিট করলাম, ওখান থেকে প্রায় আমি 1টা-1:30টার সময় চট্টগ্রাম জিসি গিয়ে পৌঁছি। তারপর ওখান থেকে সিটি সার্ভিস করে আমি চানগা থানার ওখানে আসি। অবশ্যই আমার ভাই রনিদার বাসা ছিল ওখানে, আমি যাই নাই, কারণ ওরা বকাঝকা করবে অনেক, কারণ ওরা সবাই বলছে, আমার যেটা মনে হয় সবাই বলছে ঢাকা আসিস না, ওখানে অনেক চিটারি করে তারা চাকরি দিবে বলে, অন্য কোনো জায়গায় তারা করে আর কি। সো সেই ভয় আমি ওদের বাসায় যাই নাই। তো আমি কি করলাম, ওখানে দাঁড়াইছি, আপনি চানগা থানার ওখানে কোনো বাস পাচ্ছি না বা কোনো গাড়ি নেই। তবু কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা মাইক্রো বাস আসছে, আমি উঠলাম। উঠে আমাদের বাড়ি হচ্ছে 2000-ই। তো ওটা মৌলবীর দোকান নামতে হয়, আমি মৌলবীর দোকান নামছি। নামার পর দেখতেছি প্রায় তখন অনেক 2টা-2:30-এর কাছাকাছি হবে। তখন আমার হাতে কোনো মোবাইল বা কোনো ধরনের ঘড়ি ছিল না, আনুমানিক সময়। তখন আমি আমাদের ওই মৌলবীর দোকান থেকে আমাদের বাড়ি হচ্ছে প্রায় কাঁচা রাস্তা, প্রায় 3-4 কিলোমিটারের মতো হবে। এরপর আমি হাঁটা আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে প্রায় মনে করেন প্রায় 1 ঘন্টার মতো হাঁটছি। তখন আমি প্রায় কাছাকাছি চলে আসছি। আমাদের বাজারটা হচ্ছে মরফলা বাজার, ওখানে শনি মঙ্গলবার বাজার বসে, আমরা প্রতিদিন ওখানে প্রতি বাজারে আসি বাজার করার জন্য। এতক্ষণ হাঁটছি কিন্তু কোনো ভয়ের সূচনা আমি দেখি নাই। হঠাৎ করে দেখলাম একটা মুদির দোকানের সামনে যে জায়গাটা থাকে আর কি, ওই
অল্প জায়গার মধ্যে একটা বৃদ্ধা রাস্তার পাশে বসে আছে এবং চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে। আমি জিনিসটা দেখে ওনাকে পিছন থেকে দেখলাম, আমি তেমন ভয় পাই না, আমি ভাবছি কোনো পাগল বা এরকম কিছু হবে। তখন আমি একটু সামনে এসে ভালো করে দেখলাম, দেখতেছি না ওনার চেহারাটা কিরকম বিদ্যুটে টাইপের, চুলগুলো কিরকম মানে নোংরা, হাতের নখগুলো একটু লম্বা লম্বা ছিল। আমি তবুও কোনো ভয় পাই না, কারণ আমি ভাবছি সেটা হয়তো বা পাগল হবে বা এরকম রাস্তায় বসে মাথা আঁচড়াচ্ছে। তখন আমি নির্ভয়ে হাঁটা আরম্ভ করলাম। এই তো 8-10 পা হাঁটার পর উনি বলতেছে, এই তুই কোথায় যাচ্ছিস, তোর সাথে আমাকে নিয়ে যা। আমি বললাম, আমি শোনার ভান করলাম, আবার বলতেছে। এবার 3বার বলার পর আমি অনেক রেগে গিয়ে ওনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করি এবং বলতেছি যে কি না, আমি নিজে যেতে পারতেছি না, তোমার মতো একটা পাগলকে নিয়ে আমি কোথায় যাব। তখন আমি হাঁটা আরম্ভ করি। হাঁটতে হাঁটতে আমি একটা 3 রাস্তার মাথায় গিয়ে পড়ছি। একটা রোড গেছে দক্ষিণ দিক, একটা হচ্ছে পূর্ব দিকে। সো 2টা রোড দিয়ে কিন্তু আমাদের বাড়িতে যাওয়া যায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে কি, যেটা পূর্ব দিকে রোড সেটা অবশ্যই একটু শ্মশান বা এই ধরনের ভয়ের ঘটনা বেশি করছে, যার কারণে আমার একটু ভয় লাগতেছে। তখন আমি কি করছি, আমাদের হাই স্কুলের রোড যেটা আছে ওটা দিয়ে আমি হাঁটা আরম্ভ করি। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে ওখানে একটা কালী বাড়ি আছে, কালী মন্দির এবং বটঅশ্বত্থ গাছ একসাথে আছে। তো ওই গাছের নিচে যখন আমি আসলাম, তখন দেখতেছি গাছের উপরে কে যেন মানে পাতা এরকম নাচতেছে এবং ঢাল কাটার শব্দ। যখন ঢাল কাটার শব্দটা শুনি আমি হঠাৎ চমকে যাই এবং আমি ভয় পাই। তখন আমি বলছি যে এত রাত্রে ঢাল কাটবে কে। তখন সেটাকে আমি তেমন ইয়ে না করে আমি আবার হাঁটা আরম্ভ করছি। হাঁটতে হাঁটতে আর কিছু দূর গেলাম, দেখলাম যে সেই বৃদ্ধা সাদা শাড়ি পরা মহিলাটির নোংরা চেহারা ঠিক একইভাবে রাস্তার মাঝখানে বসে মাথা আঁচড়াচ্ছে। তখন সেটা দেখে আমি খুব ভয় পাইছি। তখন আমি বুঝতে পারলাম যে না, এটা আসলে কোনো পাগল না, নিশ্চয়ই কোনো প্রেতাত্মা বা এই ধরনের কিছু হবে। তখন আমি খুব মানে তখন আমার সারা শরীর দিয়ে খুব কাঁপ ছুটতেছে, ঘাম ঝরতেছে। তখন আমি মানে আমার মনে হচ্ছে কেউ যেন আমার মাথার উপর 2 মনের একটা বস্তা তুলে দিচ্ছে, আমি হাঁটতে পারতেছি না বা এই ধরনের কিছু। তখন আমি কিছুক্ষণ প্রায় 5 মিনিটের মতো দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর আমি অনেক সাহস সঞ্চয় করে শরীরের মধ্যে অনেক শক্তি যোগাইয়ে আমি একটা দৌড় দিলাম ওনার পাশ দিয়ে। দৌড় দিয়ে কিছু দূর দিয়ে দেখতেছি পিছনে দেখতেছি ঠিক সেই বিদ্যাটি হেঁটে হেঁটে আমার পিছনে আসতেছে। তখন আমি আরো জোরে দৌড় দিই। দৌড়ানোর পর আমি কিছু দূর গিয়ে তখন আমি খুব শক্তি হারিয়ে ফেললে তখন আমার আর দৌড় দেওয়ার কোনো শক্তি বা কোনো জোর, কোনো ধরনের অনুভূতি আমার মধ্যে ছিল না। তখন আমি কি করলাম, দাঁড়িয়েছিলাম ওখানে। দাঁড়ানোর পর আবার দেখতেছি যে সেই বিদ্যাটা আসতেছে আমার পিছে। তখন আমি নিরুপায় যে পালিয়ে যাব বা নিজেকে রক্ষা করবো, ওই ধরনের কোনো সিচুয়েশন আমার মধ্যে ছিল না, ওই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে আমি ছিলাম না। সো এরপর দেখলাম যে কি উনি আসতেছে হঠাৎ একটা পুল বলতে যেটা 2 দিকে ধান ক্ষেত, এর মধ্যে একটা ছোট ছোট যে পুলগুলো থাকে আর কি পানি আসা যাওয়ার জন্য। তখন ওই বৃদ্ধাটি পোলের উপর পা দিতে চাচ্ছে, আবার ব্যাগ দিচ্ছে, মানে আসতে চাচ্ছে আবার আসতেছে না কেন জানি। আমি কি সমস্যা, উনি আসতে পারতেছে না কেন, সমস্যাটা কি? এরপর আমি চিন্তা করলাম, কারণ আমি যেটুকু জানি আর কি, আমার ঠাকুর দাদা থেকে শুনছি, ঠাকুরমার থেকে শুনছি যে কি এরকম লোহা বা এরকম কোনো বান্ধে বা যদি তারের বান টান থাকে তাহলে নাকি এই ধরনের প্রেতাত্মারা ওখানে সরাসরি উঠতে পারে না। তখন আমি নির্ভয়ে হাঁটা আরম্ভ করবো এই ধরনের। তখন আমি হাঁটা আরম্ভ করতেছি, আবার পিছনে তাকাচ্ছি, দেখতেছি ওই বৃদ্ধাটি ঠিক রাস্তা থেকে নেমে গিয়ে ধান ক্ষেত দিয়ে সোজা আবার উপরে উঠতেছে পুলটাকে ক্রস করে। This track was downloaded from FusionBD.com. তখন আমি আবার দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেখানে ব্যর্থ হলাম। উনি খুব জোরে এসে আমার গলা টিপে ধরলো এবং বলতেছে কি, তোকে না নিতে বলছিলাম, তোর সাথে তুই নিস নাই কেন আমাকে, তাহলে মর তুই এখন, এরকম বললে আমার গলা টিপে ধরছে। আমি ওনার সাথে অনেক হাতাহাতি করলাম নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যায়ে নিরুপায় হয়ে নিয়ে ভাবছি আর বোধহয় এর হাত থেকে বাঁচা যাবে না। ঠিক সেই অবস্থায় যখন আমি খুব নিরুপায় বা অসহায় হয়ে পড়লাম, তখন পাশের মসজিদে তখন প্রায় আমি এই সব ঘটনার মধ্যে প্রায় 4:30-4টার সময় তখন ফজরের আজান দেয়, আর উনি হঠাৎ করে চলে যায় আমাকে ছেড়ে। আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপর মুসল্লিরা যারা নামাজ পড়তে গেছিল ফজরের সময়, তারা আমাকে উদ্ধার করে এবং আমি হুঁশ পেয়ে সকালে বাড়িতে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাদের বেশ কিছু SMS রয়েছে। ফারহান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে মাথা ব্যথায় মারা যাচ্ছি, তবুও শুনছি, যতদিন বেঁচে থাকবো ততদিন ভূত FM শুনবো। আমিও চাই যে দীর্ঘদিন ভূত FM চলুক। সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আপনারা যত বেশি আমাদেরকে ইমেল পাঠাবেন, আপনাদের ঘটনা পাঠাবেন, এই স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করে যাবেন, তত বেশি ভূত FM প্রাণবন্ত হবে এবং আমরা তত বেশি ভূত FM কে চালিয়ে নেওয়ার শক্তি পাবো। সিনথিয়া আমাদের SMS করেছেন, কানিজ ময়মনসিং থেকে SMS করেছেন যে আমরা দেখছি যে একটা মানে চমৎকার একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, আমি ভাবি নাই যে ও শোনে ভূত FM, সারথি, ও SMS করেছে আমাকে, সে ভূত FM শুনছে এবং সাউন্ডের খুব প্রশংসা করছে, মাসুমকে থ্যাঙ্কস জানিয়েছে। তো আমরা দেখছি যে
সাউন্ড এবং ঘটনা সবকিছুর সাথে সাথে আকাশের মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সবকিছু একটা অদ্ভুত আবহ। আমরা স্টুডিওর জানালাতে দেখতে পাচ্ছি যে বাইরে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে একটু পর পরই। ঢাকার আকাশে অনেক মেঘ, একটু আগে বৃষ্টিও হয়ে গেছে। তারপরে আজকে আবার 13 তারিখ ছিল যখন আমরা শুরু করি শোটা। সব মিলিয়ে আজকে সবকিছু পজিটিভ। আজকে আশা করছি ঘটনাগুলো অনেক জমজমাট হবে। লামিয়া মোহাম্মদপুর থেকে লিখেছেন, আমার আম্মু আগে এই ভূত এফএম এর কথা শুনে বিশ্বাস করতো না, কিন্তু এখন সে আপনাদের প্রোগ্রাম রেগুলার শোনে। বাবু ভাই আসবেন না? হ্যাঁ, বাবু ভাই আসবেন। বাবু ভাই এসে গেছেন অলরেডি, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে তিনি স্টুডিওতে এসে উপস্থিত হবেন। জুরিন সানিল আমাদের SMS করেছেন, SMS পড়লে খুশি হব, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আরিফিন মিরপুর 10 থেকে লিখেছেন, লাইট বন্ধ করে একা ভূত এফএম শুনছি, একটু একটু ভয় পাচ্ছি, দেখা যাক আপনার ভয়টা একটু একটু করে বাড়িয়ে দেওয়া যায় কিনা। এনিওয়েজ, আমরা চলে যাব, আবারও একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদেরকে, তারপরে আমরা আবারও ফিরে আসবো, ছোট্ট একটা ব্রেক, তারপরে আমরা নতুন ঘটনা নিয়ে ফিরে আসছি। সো কোথাও যাবেন না। আপনি যদি আমাদের SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:49। আমরা চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের একজন ইমেল করেছেন। যিনি লিখছেন তার ভাষাতে বলছি, এটি একটি সত্যি ঘটনা যা বছর 4 আগে আমার সাথে ঘটেছিল। সে রাতে আমি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলাম। প্রায় ঘন্টা 3 একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তায় এক মুহূর্তের জন্য অসতর্ক হয়নি। রাত তখন প্রায় 2টোর মতো বাজে। এত রাতে ঢাকা ফেরার মূল কারণ হলো তার পরের দিন সকাল 10টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। যাই হোক, আসার পথে খাজা বাবার মাজারের নামে একটা জায়গা যে ভয় পায় বা আমাকে খারাপ ভাবে। আমার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। এদিকে আমি মোটামুটি শপথ করেছি যে আমি তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পিড়াপিড়িতে পরে অবশেষে সিদ্ধান্ত নিলাম আমরা দেশের বাড়িতে যাব। সেদিন সকালে আবারও চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা হই। এবার আমার বউ ছিল সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকেলে ফোন এলো অফিস থেকে, কিছু বিদেশি ক্লায়েন্ট এসেছে, আমার উপস্থিতি খুবই দরকার। আমার ছুটি তখন মাত্র 2 দিন বাকি। তাই প্রথমে আমার বউ খুব আপত্তি জানালো, কিন্তু তাকে বুঝিয়ে বলতে নিলে সে মেনে নিল, এবং বুঝাতে ভালোই সময় ব্যয় হলো। সেদিন রাত 11টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এদিন আমি গাড়ি খুব ধীরে চালাচ্ছিলাম, স্পিড কোনো অবস্থায় 40-50-এর বেশি উঠাচ্ছিলাম না। আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে গান শুনছে। আস্তে আস্তে আবারও সেই রাস্তায় চলে এলাম যেখানে গতদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম। খারাপ লাগা ভাবটা আবারও ফিরে এলো। রাস্তার উপর তীক্ষ্ণ নজর রাখছি, হঠাৎ আমাকে চমকে দিয়ে রাস্তার ঠিক ওইখানটায় আজকেও ওই লোককে দেখতে পেলাম। সাথে সাথে আমার বউকে ধাক্কা দিয়ে বললাম সে কিছু দেখতে পাচ্ছে কিনা। গান শুনতে থাকলেও তার চোখ খোলা ছিল। আমি ধাক্কা দিতেই কান থেকে হেডফোন নামিয়ে বলল, আশ্চর্য, এই লোক হঠাৎ করে কোত্থেকে উদয় হলো। আমার আর প্রশ্ন করা লাগলো না। যা জিজ্ঞেস করতে নিয়েছিলাম তার উত্তর এমনিতেই পেয়ে গেলাম। ব্রেক করে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো, গাড়ি থামানোর সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বউয়ের দিকে তাকিয়ে দেখলাম ও নিজেও ব্যাপারটা ধরতে পেরেছে। ভয় নিয়ে গলায় সে বলল যে লোকটা কোন দিকে গেল। আমার কাছে কোনো উত্তর ছিল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম খোলা রাস্তার দিকে। এটা নয়ন খুলনা থেকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ, এরকম চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। মাঝখানে কিছু SMS পড়ে ফেলতে চাই। জাহিদ যাত্রাবাড়ি থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন এস ময়মনসিং থেকে। সাগর আমাদের SMS করেছেন, এবং তিনি মুন্সিগঞ্জ থেকে। তিনি বলছেন যে তুমি কি আমার SMS পড়বে না? আপনার SMS আমি পড়ে ফেলেছি। আমাকে শুভদীপ যশোর থেকে SMS করেছেন। আরেকজন সাগর নাটোর থেকে SMS করেছেন। জাকির আমাদের SMS করেছেন সাতক্ষীরা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সৈকত, অর্ণ,
এছাড়াও দেখতে পাচ্ছি আপন, রিফাত সহ আরো অনেকে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে একজন উপস্থিত হয়েছেন আজকে এত রাত্রে, এবং খুবই হঠাৎ করে তার সাথে আমাদের আজকে কথা হয়ে গেল। তো আপনি কোথা থেকে এসেছেন, কি করেন, এটা একটু যদি সবাইকে বলতেন। আপনার নামটা শুরুতে বলবেন। আমি ঢাকা উত্তর বাটা থেকে এসেছি। আমি ঢাকা একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছি মতিঝিলে। আমার নাম হচ্ছে আবু রায়হান আল মামুন। আচ্ছা, ওকে, ফাইন। তো আমরা ঘটনায় যাই। আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি আপনার এইজটা বলেন, মানুষ আসলে দেখতে পায় না এই জন্য। আমার এইজ এখন 45। ওকে, সো আমরা ঘটনায় চলে যাই সরাসরি। হ্যাঁ, ঘটনাটি এবং অনেক পুরনো কিছু ঘটনা আছে, পুরনো ঘটনা দিয়ে আমরা শুরু করি। ঘটনাটি হচ্ছে আমার নানা, উনি একজন ডাক্তার ছিলেন কুমিল্লা এবং লাকসামে তখন ছিলেন। আমার আম্মা এবং আমার খালা এবং মামাদের সাথে সবারই বাড়ি উনি থাকতেন ওইখানে কুমিল্লা লাকসামে একটা জংশন। যাই হোক, তো ঘটনা হচ্ছে উনি ঘোড়ায় চড়তেন তখন 47 সালের কথা, দেশ বিভাগের সময়, এই সময়টার কথা। তখন যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। তো ঘোড়ায় চড়ে উনি মাঝে মাঝে ঘুরতে যেতেন এবং মাঝে মাঝে রোগীও দেখতেন। তো যে ঘটনা হয়েছে খুব মারাত্মক, সবসময় প্রায় ঘটনাটা হতো। উনি ঘোড়ায় চড়ে একদিন ফিরে আসছেন বাড়িতে, রাত 8-9টা হবে। তখনকার দিনে তো এই টাইমে আপনার রাস্তাঘাট ফাঁকা, মানুষজন খুব কম। তো বাড়ির কাছাকাছি আসার সময় উনি দেখতে পেলেন রাস্তার উপরে ওভারকোট পরা, মাথায় হেট এবং 7-8 ফিট লম্বা একটি লোক রাস্তার উপর পথ রোধ করে দাঁড়িয়েছে। এবং এই ছায়ামূর্তি আসলে এটা দেখেই সাথে সাথে ঘোড়াটি ভয় পেয়ে চিৎকার করে এবং থেমে যায়। থেমে যাওয়ার পরে উনি বুঝতে পারেন যে এটা অশরীরী, এবং তিনি পরেশগার মানুষ ছিলেন, তিনি ভয় পাননি। তিনি দোয়া পড়তেছিলেন, দোয়া পরে সেদিকে তাকিয়ে বলল, সর, এখান থেকে সরে যায়। বেশ কিছুক্ষণ বলার পর এটা কিছু সরে গেল। সরে যাওয়ার পরে উনি আবার স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসলেন এবং পরের দিন বা তারপর সবাইকে সাবধান করলেন যে রাত্রিবেলা যেন ঘর থেকে বের না হয় কেউ। এবং সেই ছায়ামূর্তি মাঝে মাঝে তার রাত্রিবেলা এসে ডিস্টার্ব করতো বাথরুমে যাওয়ার পথে বা ঘর থেকে বেরোর পথে। এবং এই ধরনের ঘটনা অনেকগুলো। আমার নানা যখন কুমিল্লা বাড়ি করলেন, লাকসাম থেকে এসে 47-এর পর কুমিল্লা শহরে এক জায়গায় একটি বাড়ি, পুরনো বাড়ি, জমিদার বাড়ি ছিল, সে বাড়ি, সেখানেও অনেকগুলো ঘটনা। এবং এগুলো আমি এখন আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওই বাড়িতে আমার খালা, আমি তখন ক্লাস 3-তে, এই ঘটনাটা হবে 74-75 এই টাইমে। তো আমি খালাদের সাথে ঘুমাচ্ছিলাম, রাত্রে শীতকাল ছিল। তো ভোরে উঠে আমি ঘুমাচ্ছিলাম, খালা দুজন ছাদে উঠলো। ছাদেই বেশিরভাগ সময় এই ঘটনাটা হতো। খালারা ছাদে ওঠার পরপরই ছাদে উঠে দেখলো যে ভোরবেলা কোট পরা সেই একই ব্যক্তি, সেই একই অশরীরী, সেই ছায়ামূর্তি, সে হাঁটছে এবং পায়ে জুতা, বেশ জোরে শব্দ হচ্ছে, জুতা পরে জোরে জোরে হাঁটে, খটখট শব্দ। এবং তারা দুজনই ভীষণ ভয় পেয়ে যায়। এবং এই সে দেখে তারা ছাদ থেকে পরে কি মরি দৌড়ে আসলো। এবং আমি ঘুম থেকে উঠে গেলাম। আমি বললো যে ছাদে কি যেন দেখছি, একটা লোক হাঁটছে। আমিও ভয়ে খালাদেরকে ধরে ঘুমিয়ে পড়লাম। তো খুব ছোট থাকে আমার আতঙ্কে। এই যে ঘটনা, তারপর আরো একটি ঘটনা যেটা আমার চোখে, সেটা হচ্ছে 89-এ 1989 সালের ঘটনা। তখন আমি গ্রাজুয়েশন করেছি। গ্রাজুয়েশন করার পর নানা ইন্তেকাল করলেন, তারপর গেলাম। তো একদিন আমি আমার মামাতো ভাইকে নিয়ে রাত্রে খাওয়া দাওয়ার পর, বাড়িটা বেশ বড় এবং অনেক এলাকা, বিরাট এলাকা নিয়ে বাড়ি, দোতলায় উঠে আমি গল্প করছিলাম এবং ওখানেই থাকবো। নানা তখন নেই, নানার রুমে আমরা থাকতাম এবং ওই রুমে এই ঘটনাগুলো হতো। তো আমরা বারান্দায় কথা বলছিলাম দুজনই। নিচে আমার এক মামা দাঁড়িয়ে আমাদেরকে লক্ষ্য করছিলেন, তিনি কথা বলছিলেন কারোর সাথে। বাসায় কিছু মেহমান ছিল, তখনও মেহমানরা যাননি। যাই হোক, তো আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম মামা আমাদেরকে খুব তারস্বরে, উচ্চ স্বরে ডাকাটাই করছেন। আমার নাম হচ্ছে মামুন আর ফয়সাল, ওর নাম হচ্ছে ফয়সাল, আমার কাজ হচ্ছে। তোমরা তাড়াতাড়ি নিচে নামো, তোমাদের পাশে যেন কি দাঁড়িয়ে সাদা কাপড়। তো সে দেখলো, সে আমার মামাতো ভাই, সে তো দেখে ফেললো। দেখে সে আতঙ্কের মধ্যে পড়ে গেল। সে আমাকে ঝটকা মেরে টান দিয়ে আমাদের দুজনকে নিয়ে সিঁড়িতে আমরা কিভাবে যে নামলাম আমরা বলতে পারবো না, আতঙ্ক। এবং নিচে নামার পরে মামা বললো যে তোমাদেরকে আমি ভয় পেয়ে গেছিলাম যে সে কোনো ক্ষতি করবে, সাদা কাপড় পরা লোক। এবং আমরা নিচে এসে দেখলাম যে এই লোকটি আর উপরে নেই। তো মামা বললেন যে খবরদার কোনোদিন রাত্রেবেলা বারান্দায় আসবে না, তোমরা ঘরের ভিতরে থাকবা। এবং ছাদে ওঠার ব্যাপারেও সবাইকে নিষেধ করলো। আরো ঘটনা হয়েছে
আমরা আপনার জীবনে মানে খুবই ভয় লেগেছে এরকম কোন একটা ঘটনা বলেন যে খুবই বেশি ভয়ঙ্কর মনে হয়েছে। ভয়ঙ্কর সেটা হচ্ছে আমরা শান্তিনগরে আমি ছিলাম, শান্তিনগর বাজারের কাছে যে প্রপার্টি হাউজিং, এটা 89-এর পরের ঘটনা। আমি আমার আম্মা থাকতাম, আমার ভাইটা বরিশালে পড়াশোনা করতেন, ডাক্তার ছিল, আর আমার বোনটা দেশের বাইরে ছিল। আমাদের রুম ছিল 4টা, যেহেতু হাউজিং এর ফ্ল্যাট, আমরা সেখানে 4টা রুম ছিল। এক রুমে আমার আম্মা, এক রুমে আমি থাকতাম, আর ড্রয়িং রুম সহ আরেকটা বেডরুম থাকতো খালি। কিন্তু এখানে যে কি ভয়ঙ্কর ঘটনা হচ্ছে টের পেলাম পরে। রাত্রিবেলা প্রায় আমি শুনতে পাচ্ছিলাম ওই রুমে ছিল ফোনে যেন কেউ কথা বলতেছে আর রিসিভারটা ফেলে দিচ্ছে। আমি তো ভয়ে আমি কোনদিন সরতাম না। এবং পাশের বাড়িতে ছিল হন্টেড, বিরাট একটা জমিদার বাড়ির মতো, চারদিকে শুধু নারকেল গাছ, মোর দেন 20 to 25 মানে 20-25টা গাছ হবে, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, গাছের ছড়াছড়ি, বাগান বাড়ি ছিল সে এবং প্রায় প্রচন্ড জোরে বাতাস। এবং সেই রুমে কেউ পানি খাচ্ছে, কিন্তু সেই রুমে পানিও থাকতো না, গ্লাসও থাকতো না, পানি খাচ্ছে এবং পানির জগের শব্দ। তারপরে আমি একদিন বাথরুমে গেলাম, বাথরুম থেকে আসার পরে দেখলাম একটা লোক ওই রুমে হাঁটাহাঁটি করতেছে। তারপর সেটা দেখে আমি তো আতঙ্কে আমি দোয়া পড়তে পড়তে আমার রুমে চলে এসে আমি ঘুমিয়ে পড়লাম, দরজা বন্ধ করে। সকালবেলা আমি আম্মাকে বললাম ঘটনা, আম্মাও সেই একই ঘটনা। আম্মা তখন অসুস্থ ছিল, আম্মা বললো যে আমিও এটা দেখছি এবং তুমি ওই রুমে কখনো যাবা না, এবং তুমি ভয় পেলে আমার রুমে চলে আসো, কারণ আমার আব্বা তখন ছিল না, আমার আব্বা তখন জীবিত নাই। ভাই আমরা 3 ভাই বোনের মধ্যে আমিই থাকতাম আম্মার সাথে। এই ঘটনাগুলো অনেক দিন ঘটতেছিল। শেষ পর্যন্ত আমার আম্মা তো ইন্তেকাল করলেন, তারপর আমরা তো এই বাড়ি ছেড়ে দিলাম, তারপর তো আমরা ছিলাম না। কিন্তু এই ঘটনাগুলো আমার কাছে আতঙ্কের মতো এখনো চোখে ভাসে। সেই ছায়ামূর্তি, সেই মানুষ পানি খাচ্ছে, সেই টেলিফোনে কথা বলছে, শব্দ হচ্ছে বারবার, এবং ভীষণ আতঙ্কের ঘটনা। আপনি একটা মাছ ধরার ঘটনা বলেছিলেন, যদি ছোট্ট করে একটু বলে দিতেন। আমি যেখানে থাকছি উত্তরপাড়া, সেখানে 2011 সালের অক্টোবরে, জাস্ট কোরবানি ঈদের 2 দিন আগে একজন লোক, উনি মাছের ব্যবসা করতেন, মাছ ধরতেন, খুব দুঃসাহস ছিল। এখন বয়স 50 হলেও উনি কিন্তু বেশ স্বাস্থ্যবান এবং বেশ শক্তিশালী, খুব ভালো মাছ ধরতেন। তো উনি খুব সাহসী লোক। যেহেতু রাত্রি 2টা, 2:30 বা 12টার পর একটা জায়গা ছিল খুবই ভুতুরে। সেই জায়গাটা হচ্ছে সাঁতারকুল বাড্ডার সীমানা, এবং এই জায়গাটা বিল, পাশে একটি শ্মশানঘাট ছিল। এই এলাকায় প্রচুর গাছপালা এবং ওই এলাকাটায় কোনো মানুষ থাকে না। যাই হোক, তো উনি রাত 12টা একটা দিকে ঘর থেকে বেরোলেন, বের হয়ে ক্ষুধা লাগলো ওনার। ক্ষুধা লাগার পরে 2টা পুরি কিনে সাথে পানি নিয়ে গেলেন মাছ ধরতে, নৌকায় করে গেলেন। এবং যেই জায়গাটায় মাছ ধরছেন সেটা হচ্ছে বিলের মাঝখানে, এবং সেখানে মাছ, গ্রামে যেভাবে মানুষ জাল দিয়ে মাছ ধরে, বড় বড় বাঁশ দিয়ে চারদিকে জালটা ঘের দিয়ে গোলাকার করে সেভাবে মাছ ধরতেন। তো মাছ ধরার সময় হঠাৎ করে উনি খেয়াল করলেন যে মাছ এই বাঁশের উপরে একটা ছায়ামূর্তি যেন এটা ঝাঁকাচ্ছে। This track was downloaded from FusionBD.com. নাড়া দিচ্ছে, তো ডিস্টার্ব হচ্ছিল, নিচেও মাছ নিয়ে হঠাৎ করে ছায়ামূর্তি উদয় হলো। দেখা গেল যে একটা বড় মাছ এসে ধরা পড়লো তার জালে। তো এটা উনি খুব বড় মাছ টানতে পারছিলেন না, অনেক চেষ্টা করার পর শেষ পর্যন্ত কিন্তু মাছটা ধরা দিল। কিন্তু মাছটা এসেই দেখা গেল বিরাট একটা মাছ, এবং সোজা তাকে এভাবে ধমক দিচ্ছে যে তার হাতে কুড়ি ছিল, কুড়িটা খাচ্ছিল। তো তুই এটা খাইবি না, তুই এটা খাইলে তোর কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তুই এটা ফেলে দে। একটা কুড়ি খাওয়ার পর আরেকটা কুড়ি নিল, সে কিন্তু সাহস করে খাচ্ছিল, কিন্তু দ্বিতীয় কুড়িটা হাত থেকে পড়ে গেল। দ্বিতীয় কুড়িটা তোলার সময় সেই মাছটা সারা গায়ে আঁশ, বেশ মানুষের আকৃতি ধারণ করল, এবং বড় বড় রোমশ শরীর। সে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়লো এবং সারা গায়ে আঁচড় কাটতে থাকলো, এবং সারা গায়ে, বুকে এবং শরীরে আঁচড় কাটার পর সে মারাত্মকভাবে আহত হলো। তার চিৎকারে মানুষজন এসে গেল, মানুষজন এসে তাকে উদ্ধার করে এবং সকালে তাকে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে ডাক্তাররা দেখলো, ডাক্তাররা তাকে বাঁচাতে পারলো না। 6 দিন সে সংজ্ঞাহীন থাকার পর মারা গেল। তো সে সবকিছুই বলে গেছে কিভাবে তাকে আঁচড় কাটলো সেই অশরীরী। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আসলে আরেকদিন আপনাকে ইনভাইট করতে হবে, আমাদের আরো অনেক গেস্ট রয়েছে। আমরা হঠাৎ করে আসলে আপনার সাথে আজকে পরিচিত হলাম এবং আমরা খুব আকস্মিকভাবে আপনাকে পেয়ে গিয়েছিলাম। এনিওয়েজ, আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। আমরা কিছু SMS পড়ে ফেলবো। আমাদেরকে দীপান্বিতা SMS করেছেন ইউনাইটেড হসপিটাল থেকে।
এবং তিনি বলছেন যে আমি একা ভূত এফএম শুনছি। চিটাগং থেকে নিলয় বলেছেন ভূত এফএম জিও। ওকে। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন যে রাসেল ভাই ভূত এফএম অসম, বিলিভ ইট অর নট, তিনি অনেক এনজয় করছেন। আর নাদিম আমাকে লিখেছেন রায়পুরা থেকে, নরসিংদী থেকে, যে আমি ভূত এফএম শুনছি একা একা। ইফাম রিফাত আমাদের ত্রিশাল থেকে এসএমএস করছেন রাসেল ভাই এসএমএস গুলা পড়েন না কেন? এসএমএস তো পড়ছি ভাই, এসএমএস বেশি পড়লেও আমার দোষ হয়ে যায়, এসএমএস কম পড়লেও দোষ হয়ে যায়, কি করা যায় এটা ভাবছি। হৃদয় ধানমন্ডি থেকে লিখেছেন বাবু ভাই আসবে না? হ্যাঁ, বাবু ভাই এসে গেছেন অলরেডি। আমরা একটা ব্রেক নিব এবং তারপরে আমরা বাবু ভাই সহ জয়েন করবো আরো নতুন গেস্ট নিয়ে। আমাদেরকে দুরন্ত মেহেদি এসএমএস করেছেন বাড্ডা থেকে, আমি একা একা বসে ছাদে বসে শুনছি। রাসেল ভাই আমরা 5 জন মিলে ভূত এফএম শুনছি। উরফা, তারপরে আখি, করা, মনিরা, শুভ্রা, সবাই খুলনা থেকে। আদনান আমাকে খুলনা থেকে এসএমএস করেছেন। এছাড়া অনেক এসএমএস করেছেন। আপনি যদি আমাকে এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর যদি আনফরচুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে থাকেন তাহলে আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি আবারও এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক আপনাকে বিভিন্ন এপিসোডের অপশন দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটা আবারও শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনতে পারেন। And now listeners can get the Booth FM tune as their caller tune, my tune from Airtel. Booth FM tune code is 92125 and you can activate it by sending SMS type CT space 92125 and send it to 3123. দেখবেন যে তাহলেই হয়ে গেছে আপনার সেই এই টিউনটা আপনার হয়ে গেছে আর কি। যাই হোক, আমরা আবারও নতুন অতিথি নিয়ে একটু পরেই ফিরে আসছি। একটা ছোট্ট ব্রেক দরকার, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ফিরে আসছি একটু পরে। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল করার অ্যাড্রেসটা হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আমাদের ঘটনা পাঠিয়ে দিন, লিখে পাঠান আপনি এখানে এসে উপস্থিত হতে চান কিনা বা আপনি চান কিনা যে আমরা আপনার ঘটনাটা পড়ে ফেলি। আর সে সাথে সাউন্ড ফাইল পাঠাতে পারেন যারা দেশের বাইরে রয়েছেন। আর যারা এসএমএস পাঠাতে চান তাদের এসএমএস পাঠানোর নিয়মটি জানেনি। ঘড়িতে সময় 1:06। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Booth FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু এসএমএস আমাদের মাঝে অলরেডি চলে এসছে। সুমি 32 চিটাগং থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি সবসময় ভূত এফএম একা শুনেন। এছাড়া আমাদেরকে তিনি বলেছেন যে মজা পাচ্ছেন তিনি অনেক। আর সে সাথে বলছেন যে ভূত এফএম টিভিতে কবে আসবে না। ভূত এফএম কিন্তু টিভিতে আসার কোনো কথা নাই। আমাকে কামরুজ্জামান লিখেছেন কুয়াকাটা থেকে যে রাসেল ভাই, আচ্ছা, তিনি বলছেন যে রাস্তার মুক্ত বাতাসে বসে ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদেরকে ডেথ টিউন এসএমএস করেছেন আমাদেরকে মানিক পালপাড়া থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন মামুন, এসএমএস করেছেন আমাদেরকে মোহাম্মদ আরিফ, এছাড়াও কবির এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ব্যাড বয় খুলনা থেকে, ইমরুল চট্টগ্রাম থেকে, তন্নি মোহাম্মদপুর থেকে। এক্সামের জন্য অনেক ভয় লাগছে, বাট ভূত এফএম শুনে অনেক ভালো লাগছে। রূপক আমাদের এসএমএস করেছেন স্বপ্নীল এসএমএস করেছেন অসীম সহ আরো অনেক। এতক্ষণ বাবু ভাই কিনে অনেক কথা হচ্ছিল যে ওয়ার ইজ মিস্টার বাবু, অ্যান্ড নাও হি ইজ হিয়ার। অ্যান্ড বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। সো আমরা আজকে বাবু ভাইকে দিয়ে শুরু করছি, এরপরে আমাদের আরো যারা গেস্ট রয়েছেন তারা একে একে জয়েন করবেন, তারপরে বাবু ভাই আবারও ফিরে আসবেন। সো আমরা কিছু ঘটনা আগে বাবু ভাইয়ের কাছ থেকে শুনে ফেলি। ঘটনাগুলো কোথাকার বাবু ভাই? ঘটনা হচ্ছে ঢাকার। ওকে ফাইন, আমরা শুনি তাহলে কোথায়। তো ফার্স্টটা শুরু করি নাকি? জি প্লিজ। আচ্ছা, এই ঘটনাটা আমাকে আমার, তো উনি যেটা বেডরুম আর কি, ওখানে মোটামুটি বিছানা করে উনি ঘুমায়। তো যখন ঘুমাইছে
রাত আনুমানিক 1-1:30 এরকম সময় উনি শব্দ শুনতেছে, যে ড্রয়িং রুমটা আর কি, যেখানে নাকি ওনার বেশ কিছু জিনিস ওখানে মানে আপনার রাখা আর কি, ছোট চেয়ার টেয়ার এসব জিনিসপত্র রাখা। মনে হচ্ছে কারা যেন এগুলো নাড়াচাড়া করতেছে, সরাচ্ছে আর কি, কথা বলতেছে, মুভমেন্ট করতেছে জিনিসপত্র। উনি একটু ভয় পেয়ে উনি উঠে কান পাতে, তো চিন্তা করে যে এত রাতে এখানে ঢুকলো কে, বাসার মধ্যে ঢোকার কেউ নেই, দরজা বন্ধ সবকিছু। উনি বের হয়ে আসে রুম থেকে বের হয়ে এসে দেখে যে কোয়াইট, কোনো শব্দ নাই, অন্ধকার। তো উনি বেশ ভয় পেয়ে উনি দেখে জিনিসপত্র যেরকম আছে সেরকম। তো ফার্স্ট নাইটে ওনার এটা ঘটার পর উনি রুমে এসে চুপচাপ আবার শুয়ে অনেকক্ষণ থাকে, আর শব্দ পায় না। শেষ রাতের দিকে আবার মনে হয় কারা জানি কথাবার্তা বলতেছে রুমের ভিতরে। তো এইবার উনি আর বের হয় না রুম থেকে, সাহস করে উনি চুপচাপ শুয়ে ঘুমা যায়। তো ইন দ্য মিন টাইম সেকেন্ড রাতে উনি ওই বাথরুমে যায়, ওটার বাসার বাথরুমে। তো বাথরুমে যাওয়ার পরে ওনার বাথরুমটার মধ্যেই কেমন গা ছমছম করতে থাকে, ঠিক আছে, গা ছমছম করতে থাকে। তো উনি যখন বের হয়ে আসে বাথরুম থেকে, তখন দেখে যে বাথরুমের ঠিক দরজার কাছ থেকে কিছু পায়ের ছাপ, পানি ভেজা পা দিয়ে হেঁটে গেলে যে কেউ, সেরকম ভেজা পায়ের ছাপ, মানে কেউ হেঁটে গেছে এখান দিয়ে। তো উনি ওই ছাপ ওয়েট করে যায়, ছাপগুলোকে অনুসরণ করে যায়, দেখে ড্রয়িং রুমের কাছে ছাপটা গেছে, এরপর আর পানির ছাপ নেই। এবং পায়ের ছাপটা এরকম আজব যে আমাদের সাধারণ মানুষের পায়ের ছাপ যেরকম হয়, মানে বেশ একটা সাইজের, ওইটা মনে হচ্ছে স্পষ্ট সব বসেনি, পায়ের কিছুটা অংশ ভেজা আর বাকি অংশগুলো বসেনি, এরকম ছাপ। তো ওই দিন উনি খুব মানে স্পুকড হয়, খুব ভয় পায়। এনিওয়ে কারো কাছে কিছু বলে না, কারণ এইসব ব্যাপারে চিন্তা করে বাসা বাড়ি ছেড়ে দেওয়ার এই ধরনের তো মানে ফার্স্ট এটা হয় না আর কি। তো উনি থাকা শুরু করে, ওনার ফ্যামিলি এসে পড়ে এর মধ্যে ইন দ্য মিন টাইম। আসার পরে আরেকদিন রাত্রেবেলা উনি ওখানে গেছে, ঠিক ওই ডাইনিং স্পেসের পাশে। তো ওনার মনে হলো ফ্রিজের সামনে কে জানি দাঁড়ায় ছিল, এবং উনি যখন গেল তখন সরে গেছে আর কি, পানি নিতে গেছে উনি, মনে সরে গেল এবং একটা মানে মনে হয় বাতাসের মতো গেছে বাইরে দিয়ে। সো উনি একটু ভয় পেয়ে ফ্রিজটা খুলে দেখে যে পানির বোতল যেটা রাখা, সেটার মধ্যে মনে হচ্ছে ওই যে আপনার কিছুটা হয়ে থাকে না, যেটা চিল্ড থাকলে একটা মানে সোয়েটি ভাব থাকে, মনে হচ্ছে ওইটাকে কেউ ধরছিল হাত দিয়ে, মানে ছাপের মতো, হাতের ছাপের মতো। এনিওয়ে উনি পানিটা বের করে ওই পানিটা উনি খেয়ে আবার রেখে দেয়। তো এই 2-3টা ঘটনা ঘটার পরে ভাবি আর কি, ওনার ওয়াইফ যে, উনি ওনাকে প্রায় কমপ্লেন করে যে বাথরুমে গেলে মনে হয় যে জানলাটা আছে যেটা পেছন দিকের জানলাটা, ওটা দিয়ে মনে হয় কেউ তাকায় আছে। ওই ভাবির কাছে এটা ফিলিং হয় কেউ দেখতেছে। তো উনি খুবই অস্বস্তি ফিল করে এটা নিয়ে, এই জানলা দিয়ে তাকানোর ব্যাপারটা নিয়ে। এবং উনি ওই ভাইকে কয়েকদিন কমপ্লেন করছে, বলে যে আমার মনে হয় কেউ তাকাচ্ছে। তো উনি বলে যে মানুষ তাকানোর তো প্রশ্ন আসে না, কারণ 4তলা একদম আমরা টপ ফ্লোরে, এবং পেছনে তেমন কোনো নাই আর কার্নিশ নাই যে দাঁড়ায় কেউ দেখবে এরকম কিছু। আচ্ছা। তো উনি তখন কিছুটা ওনার ওই যে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্সটা, যেদিন নাকি যে ভেজা পায়ের ছাপটা উনি দেখছিল, ওইটা কিছুটা ওনার মনে হয়, যাক উনি ইগনোর করে। এর মধ্যে আরেকদিন রাতের বেলা উনি নিজে শাওয়ার নিতে যায় আপনার ওই বাথরুমে। ওই দিন উনি খুব বেশ ভয় পায়, কারণ উনি যখন শাওয়ার নিতে গেছে উনি শ্যাম্পু করছিল চুলে, শ্যাম্পু যখন করছে তো উনি হাত দিয়ে চুল ধুচ্ছে নিজে শ্যাম্পু দিয়ে। তো হঠাৎ করে ওনার মনে হলো ওনার হাতটা আরেকটা হাতের সাথে লাগছে। আচ্ছা। এবং মানে একটা নখের স্পর্শ, নিজের হাত ছাড়াও। উনি লাফ দিয়ে উঠে তাকাইছে, কেউ নাই। কিন্তু ওনার মনে হলো যে বাথরুমে যে কমোডের যে পানির মধ্যে মনে হলো কার ছায়া দেখলো, সরে গেছে এরকম কিছু। উনি অলমোস্ট চিৎকার করছে, বের হয়ে গেট খুলে ওনার ওয়াইফ উঠে আসছে, কি হয়েছে? উনি বলে মানে বলতে যায়, উনি বলছে না কিছু হয়নি, কারণ ঘটনাটা তখন বললেই এমনি তো ভাবির কমপ্লেন আসছে যে পেছন থেকে কেউ তাকায়। হ্যাঁ, তো মানে মনে হয় একটা ফিলিংস উনি পায় যে কেউ দেখছে। আমাদের কিন্তু মানে অনেকটা আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমরা কিন্তু অনেক সব বুঝি যে মনে হচ্ছে কেউ দেখছে, ঘটছে বোধ হয়। তো উনি এই ফিলিংসটা পাওয়ার পর উনি মোটামুটি ডিসাইড করে যে বাসাটা আস্তে আস্তে ছাড়তে হবে, সামথিং ইজ রং ইন হিয়ার। হ্যাঁ, তো লাস্ট যে ভয়টা উনি পায় সেটা হচ্ছে একদিন উনি বারান্দায় বসে রাত্রে সিগারেট খাচ্ছে, কারণ অফিস থেকে আসে রাত করে 11টা-12টার সময়। তো নিশা বলছেন আমরা দুইজন যমজ ভাই বোন, আমরা ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট। কাল 9টায় আমাদের এক্সাম, তারপরেও শুনছি ও মাই গড। তবে আপনাদের এক্সাম খারাপ হলে কিন্তু আমরা একেবারে দায়ী না। আচ্ছা, স্বামী আমাদের লিখেছেন ঢাকা থেকে যে ভাইয়া আমার SMS যদি না পড়ো দেন SMS করবো না। আমি খালি ভাবি যে অনেকে যাদের SMS আমি পড়ি না, এবং অসংখ্য ইমেলের মধ্যে থেকে আমরা সবচেয়ে সেরা
ইমেলগুলো সিলেক্ট করি, সেই ইমেলগুলো পড়া হয় এবং সেই সমস্ত গেস্ট এসে ঘটনা শোনায়। সবাই যদি বলতেন যে কালকে থেকে ইমেল পাঠাবো না অথবা SMS পাঠাবো না, তাহলে আর খুব বিপদে পড়ে যেতাম। বাট সেরকম বলছেন না শামীমের মতন। সো থ্যাংক ইউ যারা বলছেন না। আর শামীম, আমি যেটা বলবো যে অনেকেই আছেন যে শুনছেন কিন্তু এই মুহূর্তে SMS পাঠাচ্ছেন না, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। যারা এই আমাদের আজকের এই এপিসোডটি শুনছেন বা সবসময় ভৌত সময়ের সাথে থাকেন, তারা সবাই অনেক 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 ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে SMS পাঠিয়েছেন, হয়তো পড়া হয়নি বলে অভিমান করে কথাটা বলেছেন। মাহবুব আমাদের লিখেছেন চিটাগং থেকে যে আমি এবং আমার ওয়াইফ আরিফা দুজন মিলে শুনছি, সাথে আমাদের 5 মাসের বাচ্চা। ওকে, সো তানভীর আমাদের লিখেছেন ঢাকা থেকে যে রাসেল ভাই হাউ আর ইউ, খুব ভালো লাগছে ভূত FM শুনতে, ভয়ও পাচ্ছি। গোস্ট ফ্রেন্ড আমাদের লিখেছেন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আছে কিনা। আমি অনেকবার সেগুলো শেয়ার করেছি, আমার ঘটনা মোটামুটি ফুরিয়ে গেছে, নতুন কিছু হলে অবশ্যই আপনাদের আপডেট দিব। তবে আমি অবশ্যই চাই না যে নতুন কিছু ঘটুক। AI তামিম আমাদের SMS করেছেন ফরিদাবাদ থেকে যে বাবু ভাইয়ের গল্প অলওয়েজ ইন্টারেস্টিং হয়। ওকে, আমাকে বাবু লিখেছেন বাবু ভাই জিন্দাবাদ। স্বর্ণা লিখেছেন উই আর এনজয়িং ভূত FM ভেরি মাচ, থ্যাংক ইউ ভাইয়া ফর গিভিং আস সাচ অ্যান এনজয়মেন্ট। ময়মনসিং এগ্রি ইউনিভার্সিটি তারা লিখেছেন। তানজির আহমেদ আমাদের লিখেছেন চিটাগং থেকে রাসেল ভাই বাবু ভাইয়ের ঘটনাগুলো মারাত্মক। আমাদের সাথে বাবু ভাই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আপনি কোথা থেকে এসেছেন একটু আপনার নামটা বলবেন? আদনান ইশতিয়াক ভুইয়া, নিক নেম হচ্ছে শিহাব, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। মোটামুটি আজকে বাবু ভাই এবং আমাদের আরেকজন গেস্ট ছাড়া সবাই ঢাকার বাইরে থেকে আসছেন আর কি। ওকে, সো চলে যাই। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমার যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে 1988 এর দিকে ঘটনা। তো এটা আমার মার সাথে ঘটা। তো ফার্স্টে যেটা হয় যে 7 দিন বয়স তখন আমার বোনের, অ্যান্ড শি ওয়াজ ফার্স্ট চাইল্ড অফ মাই মম। তো তখন একদিন দুপুরবেলা 3টার দিকে আম্মু ছাদে যায়। তো ছাদে যাওয়ার পর জাস্ট কাপড় নেড়ে যখন ব্যাক করছিল, তখন হঠাৎ করে আম্মুর কাছে লাগলো যেন একটা বাতাসের মতো কিছু একটা এসে লাগলো গায়ে। তো তারপরে আম্মু যখন আসলো বাসায়, তো খেলো খাবার দাবার দুপুরে যেটা খায়। তো খাওয়ার সময় আমার নানু লক্ষ্য করলো যে সবসময় যেরকম খায় তার চেয়ে একটু বেশি পরিমাণে খাচ্ছে। তো তারপরে আমার যে বোন ছিল তাকে খাওয়ালো। তো খাওয়ানো যখন হলো তখন দেখা যাচ্ছে প্রচন্ড কান্নাকাটি করছে এবং দেখা গেল সারাদিন কান্নাকাটি করছে। তো পরে ডাক্তারের কাছে ডাক্তার দেখালো এবং হসপিটালেও নিয়ে যাওয়া লাগলো, কারণ সে কোনো কিছুই খাচ্ছে না, কান্নাকাটি করছে। তো তখন ডাক্তাররা অ্যানালাইসিস বের করলেন যে লাংসে সম্ভবত ছিদ্র হয়ে গেছে, একটা হোল আছে, তো সম্ভবত আর বাঁচানো যাবে না। তো তখন একদিন রাতে আম্মু ঘুমাচ্ছেন। তো তখনকার দিকে কিন্তু খাটগুলোর মধ্যে স্ট্যান্ড ছিল। তো স্ট্যান্ডের মধ্যে তো আম্মু মানে ঘুমের মধ্যেই আম্মু দেখতে পেল যে স্ট্যান্ডের মধ্যে মনে হয় যেন কোনো একটা লোক বসা, এবং মানে জাস্ট একটা শেপ, একটা ব্ল্যাক একটা শেপ। আর তখন তো রাতের বেলা এমনি অন্ধকার, আর আম্মু তখন অলরেডি ঘুমের মধ্যেই। তো তখন দেখতে পেল যে ঘুমের মধ্যে যে একটা লোক এক দিক থেকে সবসময় যদি একটা লোকের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, তখন যেমন লাগবে সেরকম লাগছিল। এবং এক দিক থেকে আমার যে বোনটা ছিল আম্মুর পাশে শোয়া, ওর দিকে তাকানো। এবং তখন আম্মু আরেকটা জিনিস লক্ষ্য করলো, ও কান্না করছে না এবং ও ওই লোকটার দিকে তাকানো। আর আরেকটা জিনিস হচ্ছে 7 দিন বয়সের একটা বাচ্চা, তার কিন্তু চোখ ওইভাবে কথা ছিল না, কিন্তু সেও তাকানো। তখন আম্মু ঘুমের মধ্যে বলছিল যে তুই কে বা তুই কি চাস। তো তখন ও বলল আমি তো বাচ্চাকে নিব। এবং তখন সে এরকম বলছিল, পরে আম্মু বলেছে না তুই পারবি না নিতে, তুই পারলে নে। তখন সে বলছিল যে তোকে নিবই, রাখতে পারবি না। তো তারপরে আম্মা বলে একটা চিৎকার করে, তো ফলে ওইটা আর তো তারপরে আর কি মানে তখন আম্মু ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে আর কিছু দেখেনি। তো এই মুহূর্তে তখন নানু আসেন, তো ওনারা এসে আর কিছু দেখেননি। তো আফটার অল মানে 7 days পরে 14 দিন বয়সে আমার বোনটা মারা যায়। তো তখন তার কিছুদিন পরে একটা ফকির আসে আর কি ওই বাসাতে, এটা মোহাম্মদপুরের ঘটনা। তো ওইখানে এসে তিনি বলেন যে এই বাসাটার মধ্যে একটু প্রবলেম আছে, এই বাসার প্রবলেম আছে, এবং তিনি একবার তাকায় থাকে
ডাকেন এবং বলেন যে তোদের এখানে আরো লোক মারা যাবে, এরকম একটা কিছু। তো তারপরে যখন আমার জন্মের আগ দিয়ে তখন উনি একই প্রবলেম হতে থাকে। তো এই কারণে মোহাম্মদপুরে একটা প্লেন মসজিদের একটা ইমাম সাহেব আছেন, আম্মু ওনার কাছে যান। তো ওনার কাছে যাওয়ার পর উনি বললেন যে আপনার সাথে মানে ওনার একটা ভার বসান, একটা মেয়ে আছে, সেই মেয়েটা জাস্ট আঙুলের দিকে তাকানো ছিল। তো তাকে বললো আপনার এই ঘটনা আগে হয়েছে এবং সামনে আপনার একটা বেবিও থাকবে না। This track was downloaded from FusionBD.com. ওই ঘটনাটার জন্য এবং আপনার সাথে 4 জন এরকম আছে লোক। তো তারপরে যেটা হলো যে উনি বললো যে আপনার নেক্সট বেবিটা হবে তাকেও তারা রাখতে মানে আপনি রাখতে পারবেন না, আর ওকে যদি রাখতে চান আপনি 40 দিন পর্যন্ত ওর জন্মের পর আপনাকে এক ঘরে থাকতে হবে এবং আপনি সূর্যের আলো দেখতে পারবেন না, এবং আপনাকে যদি কেউ নক করে বাসায় এসে আপনি বলতে পারবেন না কে। আচ্ছা, তো তারপরে এইটা হয় এবং হওয়ার পরে আরেকটা জিনিস, যেটা আমার যখন জন্ম হয় তখন জন্মের পরে আমার সরাসরি তাবিজ এবং অনেক কিছু দিয়েছিল, এবং আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে একটা সলতে দিয়েছিল, এবং ওইটা উনি এভাবে বলেছিলেন যে 40 দিন পর ওই সলতেটা নিভে যাবে এবং ওটা প্রতিদিন মাগরিবের পর জ্বালাতে হবে এবং সারা রাত ওটা জ্বলবে, দিনের বেলা বন্ধ থাকবে। এবং 40 দিন হয়ে যাবে এক্স্যাক্টলি উনি এটাও বলেছিলেন যে তখন অমাবস্যার রাত থাকবে, এবং সেই রাতে একটা হিন্দু 2টা কবরের মাঝখানে, হিন্দুদের যেখানে লাশ আর কি করা হয় তার মাঝখানে 1.5 হাত পর্যন্ত গর্ত করে ওগুলো রেখে দিয়ে আসতে হবে। তো তখন আমার চাচাতো ভাই থাকে, তো উনি একটু সাহসিক, তো গ্রাম থেকে আসেন, তো ওনাকে সবকিছু বলার পরে 40 দিন যখন আমার বয়স হয় তখন আর কি তাবিজগুলো এবং ওই সলতেটা সহ ওখানে যায়, এবং ওইখানে যাওয়ার সময় হিন্দুদের একটা কবরস্থান আছে নারায়ণগঞ্জে, এটা মোটামুটি সবাই চিনে, এবং এটাই সম্ভবত বাংলাদেশের খুব কম জায়গায় আছে যেখানে হিন্দু আর মুসলমানদের একই সাথে মানে কবরস্থানটা। তো সেইখানে 2টা হিন্দু কবরের মাঝখানে, এবং ওইটা কিন্তু ছিল একটা অমাবস্যার রাত, সেই রাতে তিনি এই সবগুলো মানে সবগুলোকে সোয়াত গর্ত করে তারপর পুঁতে তারপর রেখে আসতে হবে। তো তিনি যখন রওনা হন তখন দেখছে তার পিছনে পিছনে কে জানি আসছে, আর হুজুর আরেকটা জিনিস বলে দেন যাতে সে কখনো যাতে পিছন দিক ফিরে না তাকায়, এবং যেভাবে যাবে ওইভাবে উল্টো করে আসতে পারবে না, যেভাবে যাবে ওখান থেকে ওভাবে করে আসতে পারবে সামনে তাকিয়ে। তো তারপরে সে যেতে থাকে, যেতে যেতে হঠাৎ রাস্তার মাঝখানে মানে তার ছায়ার মতো একটা লোক আসতে থাকে এবং তার নাম ধরে রাখতে থাকে যে ওখানে যেও না, ওখানে যাওয়া ঠিক না। এবং তিনি যখন মাঝ রাস্তা পর্যন্ত পার হয়ে যান তখন অনেক কুকুর একসাথে ডাকতে থাকে এবং এত ভয়ানক ভাবে ডাকতে থাকে, এবং তখন যেহেতু মাঝরাত, এত রাতের বেলা সবাই ঘুমানো, সেই সময় একসাথে ডাকতে থাকে সবগুলো কুকুর। তো তারপরও তিনি যান এবং ওখানে যখন কবরটা খুঁড়তে যান তখন সবচেয়ে বেশি ভয়ানক জিনিসটা হয়, তিনি স্পষ্ট অনুভব করেন যে তার ঘাটটার মধ্যে কেউ হাত দিয়ে রাখছে এবং খুব ঠান্ডা অনুভব করতে থাকেন, কিন্তু তারপরও তিনি ভয় পাননি এবং ওইটা কোকরের মাটি খুঁড়ে তারপরে ইয়েগুলো রেখে তারপরে আসেন, এবং অ্যাট লাস্ট আমি তো আছি এখন বেঁচে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদের কাছে আরো বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। আমাদেরকে SA আবির লিখেছেন আদাবর থেকে, বাবু ভাইয়ের কাহিনী অনেক ইন্টারেস্টিং ছিল। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন, সরি আসল ভাই, আমি শ্বশুর বাড়িতে আছি, এখানে মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম, তাই বাইরে এসে SMS করতে হলো। সোহেল বরিশাল, এত কষ্ট করে SMS পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সোহেল বরিশাল থেকে লিখেছেন, রাসেল ভাই, বাবু ভাইকে বলছেন আর কি যে খুব ভয় পেয়েছি। তারপরে একটা অদ্ভুত কথা বলেছেন, আমিও 3rd ফ্লোরে থাকি। ওকে, সো আপনার আজকে রাতের বেলা এরকম কিছু ঘটতেও পারে, দেখা যাক। তবে এই যে আমি একটু আগে শুনলাম যে খাটের স্ট্যান্ডের ওপরে ঝুঁকে যদি কেউ আপনার দিকে থাকে, আপনি হঠাৎ করে ঘুম ভেঙে দেখলেন যে খাটের স্ট্যান্ড বা মশারির ওপরে কোন একজন মানুষ আপনার দিকে তাকিয়ে আছেন, তাহলে ব্যাপারটা বেশ ভয়াবহ হবে, অনেক ইন্টারেস্টিং হবে। আমি চাই যে এরকম যদি কিছু হয়, যারা খুব সাহসী, যারা এরকম এক্সপিরিয়েন্স করতে চান, তারা আসলে তাদের জীবনে এরকম ঘটলে আমরা একটা যেটা হবে সেটা হচ্ছে ভূত এফএমের আরো একটা ঘটনার জন্ম হবে এবং আমরা পরবর্তীতে আপনাকে হয়তো পেয়েও যেতে পারি। নাইমুল ময়মনসিং থেকে লিখেছেন, ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ, কাল এক্সাম, তবুও শুনছি ভালোই লাগছে। সানি আমাদেরকে SMS করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, তিনি বলছেন যে ভালো লাগছিল না, বাট বাবু ভাই অ্যান্ড দিস ভাইয়া
দুজনে হচ্ছে বস। ওকে, আমাদেরকে তন্ময় খুলনা থেকে লিখেছেন, বাবু ভাই ইজ দ্য বেস্ট। বাবু ভাই, আমিও বারান্দায় বসে ভূত এফএম শুনছি, আর তিনি বলছেন যে তোমার স্টোরিটা শুনে খুব ভয় পেয়েছি। মোর্শেদ আমাকে রেখেছেন রুয়েট থেকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বোধ হয় এরকম এটাই হবে, তাই না? আচ্ছা, তা তিনিও আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলছেন যে ভাই অনেক ভালো লাগছে ভূত এফএম শুনছি। আমাদেরকে কাউসার লিখেছেন যে ভূত এফএম শুনতে ভালোবাসি, তাই বারবার SMS করি। হাজার হাজার SMS এর মধ্যে আমার SMS-টা চোখে পড়বে কিনা, না পড়ে গেছে আপনার SMS চোখে। পিপুল আমাদের গৌরীপুর থেকে লিখেছেন, আসল ভাই তার হচ্ছে ভূত এফএম ভালো লাগছে, এবং সাথে বাবু ভাই আজকের মিউজিক এবং বাবু ভাইয়ের ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগছে। তো অনেক অনেক প্রশংসা, আমরা বাবু ভাইকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার ঘটনাটা অনেক বড়, আমি বলবো যে একটু ছোট করে বলতে, কারণ আশেপাশে যা আছে সেই ঘটনা চট্টগ্রামের। আপনিও তো এসেছেন কোথা থেকে? নারায়ণগঞ্জ থেকে। হ্যালো লিসনার্স, আমি আরমান ইফতেখার, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। তো বেসিক্যালি আমার ঘটনা হচ্ছে 2008-এ, যখন আমি আমার কাজিন আর আমার আপু আর ভাইয়ের সাথে আমি চিটাঙে যাই, চিটাং বা কক্সবাজারে যাই। তো কক্সবাজার থেকে ফিরে আসার সময় আমাদের চিটাঙে একটা হোটেলে উঠতে হয়। তো উঠার পর আমরা অ্যাজ ইউজুয়াল চিটাং কক্সবাজার থেকে আসতে একটু লেট হয়ে যায়। সো তারপরও রাত্রেবেলা আমরা অ্যারাউন্ড 8:30 এরকম টাইমে আমরা চেক ইন করি। তো হোটেলে যাওয়ার পর আমাদেরকে 2টা রুম দেওয়া হয়। সো আমরা পেয়েছিলাম 6 to 8 রুমটা। সো আমরা কিন্তু হোটেলের নামটা কিছু বলবো না। ওকে, শিওর, আমি এটা বলবো না। তো আমরা রুমে ঢুকলাম, আমি আর কাজিন একসাথে আমরা থাকবো। সো ঢুকে জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু টায়ার্ড, আমরা শুয়ে পড়লাম ঘুমানোর জন্য। সো অ্যারাউন্ড 1:30টার দিকে হবে, আমি হঠাৎ করে আমার জাস্ট ঘুমটা মানে একটু ভেঙে গেল। একটা লাইট আমার চোখে পড়লো, যে মানে কিসের লাইট এটা, হঠাৎ করে দেখলাম যে মনে হলো ওয়াশরুমে মনে হয় কেউ গিয়েছে। সো যাই হোক, তো তারপর আমি তো ইগনোর করলাম। সো আমি আবার ঘুমিয়ে আছি, জাস্ট অল অন এ সাডেন ধুপ 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 করে এরকম একটা সাউন্ড পাচ্ছি। তো ওকে, আমি এটাও ইগনোর করলাম, আমি জাস্ট ঘুমের মধ্যে যেহেতু সো টায়ার্ড, সো ইগনোর করলাম। সো তারপর দেখা গেল যে আমাদের রুমের মধ্যে ওই হোটেলটা একটু সিস্টেম আছে যেখানে একটা ফ্যানের রেগুলেটরের মতো আছে, যেটা দিয়ে রেডিও অন করা যায়। সো ওই রেডিও জাস্ট অটো টিউনিং হচ্ছে। সো এত রাতে তো রেডিও আর অন এয়ার থাকে না, সো ওইটা জাস্ট মানে শব্দ করতেছে, ঘ্যাস 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 করে শব্দ করতেছে। সো তো ওইটাতে খুব বিরক্ত হলাম, মনে করলাম আমার কাজিনটা বুঝি দুষ্টামি করতেছে আমার সাথে। সো তারপরে ওইটাকে ইগনোর করলাম, তো ওকে কিছু বললাম না, তো আমি জাস্ট ঘুমে কনসেন্ট্রেট করলাম। সো জাস্ট অল অন এ সাডেন তারপরে দেখা গেল যেটা আমার জাস্ট পায়ের কাছে হাতের ডান দিকে একটা টেবিল ল্যাম্প ছিল, ওটা জাস্ট অটো অন অফ হচ্ছে। সো মেইন থিং যেটা, যে আমি দেখলাম অন অফ হচ্ছে। ওকে, যখন চোখটা বললাম, আমি যেহেতু দেয়ালের দিকে মুখ করা ছিল, উল্টা পাশে আমার পিছনে ছিল। সো দেখলাম জাস্ট যখন লাইটটা অন হচ্ছে, আমি দেয়ালে দেখতেছি স্পষ্ট একটা জাস্ট মানুষের একটা শেপ, কে একজন বসে আছে আমার পিছনে খাটে। সো আমি এটা ধরলাম আমার কাজিন যেহেতু আছে আমার সাথে, কাজিনই হবে। সো তো তখন ওকে আমি জাস্ট বললাম যে কি ব্যাপার, তুমি এত রাতে কেন এরকম করতেছো? সো কোনো সারা শব্দ পেলাম না। সো আমি আবার ব্যাক করে পিছন দিকে জাস্ট চিন্তা করলাম, ঘুরে ওকে একটা ধমক দিব, এরকম করতেছে। তো জাস্ট পিছনে যখন ফিরে দেখলাম যে নাথিং ওয়াজ দেয়ার, কিছু নেই। সো আমি বেডের দিকে তাকালাম, যে বেডে মনে হয় আসে, বেডেও এখানে কে নেই। সো বলে রাখা ভালো, জাস্ট আমাদের রুমে একটা ডিম লাইট জ্বলতেছিল। সো ওই লাইটে আমি দেখলাম না, ভালোই দেখা যাচ্ছিল, বাট ওখানে কেউ নেই। সো তখন যেটা শুনলাম যে ধূপ ধূপ শব্দটা তখন হচ্ছে। সো জাস্ট তখন আমি উঠে দাঁড়ালাম, দেখলাম খোঁজার জন্য আসলে সাউন্ডটা হচ্ছে কোথায়। সো তারপর যখন গেলাম, দেখলাম যে ওয়াশরুমের কাছ থেকে আসতেছে। সো ওয়াশরুমের কাছে যখন গেলাম, গিয়ে দেখলাম আমার কাজিন যে সে ভিতর থেকে জাস্ট শাউট করতেছে যে হেল্প মি, আমাকে বের করো এখান থেকে, আমি এখানে জাস্ট স্টাক, আমাকে বের করো। সো আমি বলতেছি তুমি খুলে বের হয়ে আসো। সো ও বলতেছে আমি পারতেছি না, আমি আটকে গেছি। সো কি যাই হোক, দেন আমিও অনেকবার ট্রাই করতেছি, বাট লকটা খুলতে পারতেছি না, জাস্ট ইট ওয়াজ টোটালি লক। সো আমি ওর চেষ্টা করতেছি, তারপর কিক টিক করে কোনো রকম ভাবে জাস্ট খুললাম, ও টানতেছে ভিতর থেকে, তারপর খুলে গেল। তো খুলে ও আমাকে বলতেছে যে তুমি বাইরে দিয়ে কেন লক করছো? তো আমি বললাম নো, আমি তো লক করি নাই, আর তুমি আমার সাথে আমি তো ভাবছি তুমি আমার সাথে দুষ্টামি করতেছো, যে তুমি রেডিও অন করতেছো একটু পর পর, তুমি টেবিল ল্যাম্পটা অন করতেছো, তুমি ধূপ ধূপ শব্দ করতেছো। তো ও বললো না, আমি তো ওয়াশরুমে আটকে গেছি। তো আমি তখন সবচেয়ে বেশি ভয় পেলাম, বিকজ তাহলে এটা আমি দেখলাম কাকে এরকম করতেছে কে। সো যাই হোক, তো তখন একটু ভয় পেলাম, বাট ওকে আমি বুঝতে দেইনি। সো তারপর ও যখন বের হওয়ার পর আমরা জাস্ট কোন রকম ভাবে বেডে বসলাম। যে ডিম লাইটটা ছিল, সবচেয়ে অবাক যেটা ব্যাপার, যে ডিম লাইটটা অ্যান্ড অলসো ওয়াশরুমের যে লাইটটা, দুইটা একসাথে অফ হয়ে গেল।
অ্যান্ড দ্য রুম ওয়াজ টোটালি ডার্ক। আমরা একজনকে দেখতে পারতেছিলাম না। তো তখন আমরা এতই ভয় পেলাম যে কোনো রকম ভাবে জাস্ট মানে দৌড়াদৌড় করে চেষ্টা করলাম যে সেলফোনটা নিয়ে আমার যে ভাইয়া আছে, দুলা ভাই আছে, ওনাকে কল করে বলি ভাই আমরা বাঁচান আমাকে, জাস্ট আমাদের হেল্প করে। সো আমি জাস্ট কোনো রকম ভাবে সেলফোনটা নিয়ে ফোন করতেছি। ইন দ্য মিন টাইম যেটা সবচেয়ে ভয়ঙ্কর হলো যে আমার যে ভাই মানে কাজিন, সে আমাকে বলতেছে যে দেখো ভাইয়া ওইটা কি, পর্দার ওখানে এটা কি। জাস্ট আমাদের রুমের পিছনে একটা পর্দা ছিল, জাস্ট পর্দাটার দিকে তাকিয়ে বলতেছে যে ওটা কি, জানালার পর্দাটার দিকে। তো আমি জাস্ট তাকালাম, তাকিয়ে দেখলাম জাস্ট মানুষ। আমি বলবো মানুষ, এটা জাস্ট একটা মানুষই ছিল, আর ছায়াটা আমি দেখলাম মানুষের মতো নর্মাল, কোনো অ্যাবনর্মাল কিছু নেই, জাস্ট একটা মানুষ দাঁড়িয়ে আছে। সো এটা দেখার পর আরো ভয় পেলাম, বিকজ এত রাতে কে। আর আমি তখন ধরে নিলাম যে এই মানুষটাই তাহলে করছে, বাট জানালা দিয়ে তো কোনো মানুষের পক্ষে আসা সম্ভব না, তাহলে এটা কিভাবে করলো। তখনই সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম। আর আমরা দৌড়াদৌড় যা আছে আমরা দুজনে পড়া ট্রাই করলাম, বাট হচ্ছিল না, বিকজ আমরা উই আর সো অ্যাফ্রেড। সো তারপরও মানে ভাগ্য ভালো যেটাকে বলা হয়, আমাদের লাক ভালো ছিল। আমরা কোনো রকম ভাবে আমার ফোনটা লেগে যায়, আমার দুলাভাই পিক করে ফোনটা, জাস্ট দুলাভাইকে বলে আমাদেরকে বাঁচা, আমরা আটকে গেছি। তো দুলাভাই আমাদেরকে বলে কি তোমরা রুম থেকে বের হয়ে আসো তাহলে। তো তখনই আমরা জাস্ট দৌড়ে গিয়ে রুমের মেইন ডোরে গিয়ে খোলা ট্রাই করি, অনেক ট্রাই করি, দুজন মিলে ট্রাই করি, বাট আমরা আটকে গেছি। একদম জাস্ট বোঝা যাচ্ছে বাইরে থেকে কেউ রুমটা লক করে দিয়েছে, যেটা একদমই পসিবল না, বিকজ কে লক করবে। তো যাই হোক, তো তারপর দুলাভাইকে বলি রুম মানে টোটালি লক হয়ে আছে, আমরা কি করবো। তো বলছে জাস্ট তোমরা 2 মিনিট দাঁড়াও, আমরা আসতেছি, জাস্ট একটু ওয়েট করো। সো তারপর দুলাভাই আসলো, দুলাভাই এসেও সেম একই কাজ করতেছে। বাট আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা যখনই পিছনের দিকে তাকাচ্ছি দেখতেছি পর্দার পিছনে সেই শেপটা তখনও আছে। তো যাই হোক, তারপর আমরা দৌড়াদৌড়ি করে কোনো রকম ভাবে দরজাটা ধরে দাঁড়ায় আছে, আর অনেক ট্রাই করতেছি, জাস্ট পুল করতেছি যে কোনোভাবে যাতে খুলে যায়, কোনোভাবে মানে আল্লাহ আমাদের সেফ করে, বাট হচ্ছে না। তো তারপর দুলাভাই কোনোভাবে একটা লোক ম্যানেজ করে আনে, ওখানে হোটেলে একজন লোক ম্যানেজ করে আনে, সে এসে তারপর চাবি দিয়ে তারপর এটা খুলতে হয়, যেটা সবচেয়ে অবাক কাণ্ড, বিকজ চাবি দিয়ে কারো তো লক করার কথা না, তাহলে কে করলো সেটা। লকটা খুলে জাস্ট ঢুকে আমরা বলি, জাস্ট প্রথমে বলি আমাদেরকে বাঁচান, আর ওখানে কে জানি দাঁড়ায় আছে, আমরা এই কথাটা বলি। তো দুলাভাই যেহেতু বড়, সে চিন্তা করে যে আমাদের ভয়টা দূর করতে হবে, নাহলে আমরা প্রবলেমে পড়ে যাবো। সো উনি বলে কি কোথায়, বলে কি আমরা বললাম জাস্ট পর্দাটার পিছনে। তো তখন আমরা যখন তাকালাম সবাই দেখলাম ওখানে পর্দার পিছনে কিছু নেই, রিয়েলি কিছু নেই। তো উনি তখন চিন্তা করলো যে ওকে ফাইন, উনি আমাদের ভয় দূর করার জন্য উনি গিয়ে বললো আচ্ছা আমি দেখতেছি, তোমাদের কিছু করা লাগবে না। তো উনি গেল অ্যাজ ইউজুয়াল, গিয়ে জাস্ট পর্দাটা সরালো। আসলে বেস্ট পার্ট হচ্ছে এটাই যে উনি দেখলেন, আমরা সবাই একসাথে দেখলাম যে পিছনে হচ্ছে পুরাটা গ্রেভিয়ার্ড, মুসলমানদের কবরস্থান পুরাটা। আর অলরেডি আমি যতটুকু কাছ থেকে যতটুকু দেখা যাচ্ছিল অন্ধকারের মধ্যে, যে একটা লোক ওখানে কবর করতেছে, ওখানে কারো হয়তো বা লাশ ইয়া করবে, বাট কি আমরা জানি না, বিকজ আমরা ওটা দেখে ইভেন আমার দুলাভাই পর্যন্ত স্টাক ওখানে, যে মানে কি হলো তাহলে আমাদের। ওরা তখন বিলিভ করে ফেললেন যে হ্যাঁ রিয়েলি এখানে কিছু একটা হয়েছে, রিয়েলি, যে কারণ দুইজন একসাথে তো মানে ইয়া করতে পারে না, বিকজ আমাদের দুজনের একই অবস্থা, আমরা ঘামতেছি, এসি রুমের মধ্যে ঘামতেছি, আমরা প্রায় একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাদের কাছে আরো কিছু SMS রয়েছে, আমরা সেই SMS গুলো এখন পড়বো। আমি দেখতে পাচ্ছি যে আরিফ আমাদেরকে SMS করেছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূত FM। আর মাসুদ পারভেজ আমাদের লিখেছেন বাবু ভাই আই এম ইউর বিগেস্ট ফ্যান। জনি ধানমন্ডি থেকে লিখেছেন যে আমি আর আমার বাসার ভূত বোথ লিসনিং। ওকে, আমাকে এছাড়াও লিখেছে যে আজকের ভূত FM অনুষ্ঠান অনেক অনেক ভালো। পুস্তকগোলা থেকে মিজান এবং সবুজ লিখে পাঠিয়েছেন। ওমর আমাদেরকে লিখেছেন ভাইয়া বিশ্বাস করি আর না করি গল্পগুলো শুনতে ভালো লাগছে। বিশ্বাস করা বা অবিশ্বাস করার ব্যাপারটা খুব বেশি জরুরি না, তারপরে যদি আপনি বিশ্বাস বা অবিশ্বাসের মধ্যে মানে সবচেয়ে বড় ব্যাপার যে কোনটা বেশি ইম্পর্টেন্স পাচ্ছে আপনার কাছে, মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আপনার এনজয় করে নাকি খুঁজে বের করে সত্যি না মিথ্যা। যদি বলেন যে সত্যি না মিথ্যা, সেই প্রশ্নের উত্তর আমিও জানি না, তবে যারা বলছেন এখানে তারা খুব অনেস্টলি বলছেন, এইটুকু আশ্বাস আপনাকে আমি দিতে পারি। মাহি লিখেছেন যে আমি কি SMS করে ঘটনা পাঠাতে পারি? SMS করে ঘটনা প্লিজ পাঠিয়েন না, আপনি ইমেল করে ঘটনা পাঠান, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm। অনিম আমাদের SMS করেছেন আরামবাগ থেকে, রাসেল ভাই ভূত FM আমার আমার বউয়ের অনেক অনেক প্রিয়, আমরা দুজনই একসাথে ভূত FM শুনছি। বাবু ভাইয়ের ঘটনা দরকার, তবে তাই আমরা করি, সেটাই করি যে বাবু ভাইকে আবার ইনভাইট করি, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে আমাদেরকে। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
এয়ারটেল ঘড়িতে সময় রাত 1:48 কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার একটা ঘটনা শুনতে। ওকে রাসেল ভাই, সময় যেহেতু বেশি নাই, ছোট স্টোরি। এটা একটা গ্রামের ঘটনা। এটা সো মাচ, আজকে আমাদের হাতে আর তেমন সময় নেই। আমাদের ডক্টর স্যার একটু একটা নো প্রবলেম। যারা আমার এই এক্সপিরিয়েন্স গুলো শুনে আমাকে থ্যাংক ইউ দিচ্ছেন বা পছন্দ করছেন, তাদের জন্য বলছি যে আপনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ আমাকে পছন্দ করার জন্য। আর এই এক্সপিরিয়েন্স গুলো আসলে আমার বিভিন্ন মানুষের কাছে পাওয়া, মানে আমার নিজের জীবনে সবকিছু ঘটে না তো পাওয়া, তো তারা যদি না বলতো হয়তো আমি এটা শেয়ার করতে পারতাম না। এবং ভবিষ্যতে হয়তো এরকম ঘটনা যারা বলবেন তাদেরকে আমরা এরকম ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাইবো যে আপনার চারপাশের মানুষের জন্য বেশি বেশি করে আমাকে বলুন। যাই হোক, আমরাও আপনার পক্ষ থেকে সেই সমস্ত মানুষদের ধন্যবাদ জানাই। ডক্টর সারওয়াল লিখেছেন ঢাকা থেকে যে SMS পড়ার শর্ত কি শুধু ভূত FM এর প্রশংসা করা? না ভাই, তাহলে আপনার SMS-টা পড়তাম না। আপনার SMS আমরা পড়ে ফেলেছি। তবে আমার যেটা মনে হয় যে আপনাকে আরেকটু কেয়ারফুলি শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন যে সব SMS প্রশংসা থাকে না। টুটুল মিরপুর থেকে লিখেছেন যে রাসেল ভাই, বাবু ভাই একলা ডার্ক রুমে তারা সবাই মিলে শুনছেন ভূত FM। রাজু আমাদের লিখেছেন আই লাভ ভূত FM। আপনি কেন এই কথাটা বললেন? আমাদের তো ডক্টর সারওয়ার মাইন্ড করবেন। ওকে, আমাদের কাউসার লিখেছেন ভূত FM প্রোগ্রামটি আমাদের এলাকায় ব্যাপক সাড়া পেয়েছে। আচ্ছা, শামীম আমাদের লিখেছেন যে ভাই, আচ্ছা তিনি আবার একটু পার্সোনাল প্রসঙ্গে গেছেন, সেটা না পড়ি আমরা আজকে। স্বপ্নীল জনি আমাদের SMS করেছেন আমাদেরকে আবির SMS করেছেন, শামীম SMS করেছেন আমাদেরকে, সাগর গাজীপুর থেকে, পরাগ খুলনা থেকে SMS করেছেন, পিয়াস SMS করেছেন কলি মোহাম্মদপুর মিরপুর 6 থেকে আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন যে আই হেট ভূত FM বিকজ আমার SMS পড়া হয় না। এটা নিয়ে আমি খুব ঝামেলায় থাকি আসলে। সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন, তিনিও লাইট অফ করে শুনছেন। জিসান আমাদের SMS করেছেন ঘড়ির সময় বলছে আমাদের বিদায় নিতে হবে এবং আপনাদেরও ঘুমোতে যেতে হবে। সো আমরা যেটা বলবো শেষে যাওয়ার মুহূর্তে সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে ইমেইল করুন এবং ইমেইলের কোনো খরচ নেই। আমার বিশ্বাস করুন, আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই এখানে। শুধুমাত্র আপনারা এখানে এসে ঘটনা বলবেন, সেটাই সবচাইতে বড় পাওয়া। সেটাও হচ্ছে আমাদের সবার জন্য আর কি। তো যাই হোক, ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radioforti.fm। কোন ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে, কোন ঘটনাগুলো মানে কোন স্টোরি টেলারদের আপনারা আবারও চান, সেটাও আমাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমরা তাদেরকে আবারও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে হবে। কথা হবে আগামী শুক্রবার ঠিক রাত 11:59 আবারও চলে আসবো ভূত FM হন্টেড বাই এয়ারটেল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকে অনেক ভয় দেওয়ার চেষ্টা করা হয়েছে, আশা করছি অনেকে ভয় পেয়েছেন। বাকি রাতটা থাকেন রেডিও ফুর্তির সাথে চমৎকার সব গানে। আজকের মতো এখানে আমি এবং মাসুম বিদায় নিচ্ছি। টাটা। This track was downloaded from FusionBD.com.